বন্দে পুরুষোত্তমম। সর্বপ্রথম আমার সদ্গুরুর চরণে প্রলীন পরিপাতে প্রণাম নিবেদন করছি এবং প্রণাম নিবেদন করছি ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের রাঙানাথ চরণে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমরা যে আলোকবর্তিকা ফেসবুক পেজটা চালাচ্ছি, সেখানে যারা ক্যামেরার সামনে এবং ক্যামেরার পিছন থেকে যারা আমাদেরকে অকৃত্রিম সহযোগিতা করে যাচ্ছে, তাদের প্রতি ইষ্ট প্রতিষ্ঠা পণ্যেশু দাদা এবং মাতৃমণ্ডলী মা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আলোকবর্তিকার আরেকটি ব্র্যান্ড নিউ সেশনে। ইতিমধ্যে যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে যারা যুক্ত হবেন, প্রত্যেককে জানাচ্ছি আমার আন্তরিক জয়গুরু এবং যথাযোগ্য প্রণাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন নোটিফিকেশনের মাধ্য দিয়ে আমাদের বিষয় দূষণ। দূষণের উপর আলোকপাত করার জন্য আমাদের সাথে যুক্ত হবেন শ্রী শ্রী ঠাকুরের পৌত্র পূজনীয় শ্রী বিভাষণ চক্রবর্তী দ্বারা। তিনি আমাদের সাথে যুক্ত হবেন, আমরা উপভোগ করব একসাথে আজকের যে আলোচ্য বিষয়ের উপর তিনি যা বলবেন। বিষয়ের উপর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট সেশনে কমেন্টস করে জানতে পারেন। আমরা আপনাদেরকে চেষ্টা করব সঠিক উত্তরটুকু দেওয়ার জন্য। এবং আবারও বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এই অনুষ্ঠানটিকে চাইলে শেয়ারের মধ্যে দিয়ে আরো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। তাই আমরা আর কথা বাড়াচ্ছি না, আমাদের সাথে যুক্ত হবেন শ্রী শ্রী ঠাকুরের পৌত্র পূজনীয় শ্রী বিভাষণ চক্রবর্তী দাদা। আমি দাদাকে যুক্ত করার জন্য চেষ্টা করছি, সাথেই থাকুন। দাদা জয়গুরু, আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। জয়গুরু দাদা, জয়গুরু সকলকে। সর্বপ্রথম আমি শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানাই এবং আমি আশা করছি সবাই শুনতে পাচ্ছেন ভালো করে, সবাই সুস্থ আছেন। প্রত্যেক দাদা এবং মায়েদের আমাদের জয়গুরু। আর শুরু করবো আমরা, এই আর কি। আশা করছি সবাই ভালো আছে। আমি দাদার কাছে প্রথমে জানতে চাইবো, নিশ্চয়ই আপনি ভালো আছেন, এবং একটা বিষয় জানতে চাইবো আমরা যে প্রথমবারের মতো আপনাকে এই আলোকবর্তিকা ফেসবুক পেজে পেয়েছি, এটা আমাদের জন্য নিতান্তই সৌভাগ্যের ব্যাপার। এবং আমরা যে এই আলোকবর্তিকা ফেসবুক পেজটা চালাচ্ছি, সেইটা আসলে কতটুকু মানুষের দরবারে শ্রী শ্রী ঠাকুরের বার্তাটাকে পৌঁছে দেবে বলে মনে করেন, এবং কতটুকু ফলপ্রসূ হবে বলে মনে করছেন দাদা? আমি একটু করে আমি সময় নিচ্ছি আপনার থেকে, এই বিষয়ে যদি একটু আমাদেরকে ধারণা দিতেন, পরবর্তীতে আমরা আহ, সরাসরি মানে যে বিষয়বস্তুর উপর আলোকপাত শুনবো আপনার মুখ থেকে, যদি একটু অল্প সময়ের জন্য বলতেন দাদা। জয়গুরু, প্রণাম। জয়গুরু। সর্বপ্রথম ধন্যবাদ, এত ভালো আপনি যেভাবে শুরু করেছেন ওটার জন্য। আমি ভালো আছি দাদা, ঠাকুরের দয়ায় আমার সুস্থ ঠিক আছে, আছি আর কি। আর আমি আশা করছি আপনিও ভালো আছেন। প্রথমবার আপনার সাথে দেখা করে খুবই ভালো লাগলো। শুনেছি আপনার বিষয় এবং পেজের বিষয়ে আপনি খুবই ভালোভাবে হোস্ট করেন, এবং আমাদের যে জিনিসটা আপনি বলতে বললেন, আমি চেষ্টা করব। আমার বাংলা অতটা মানে নট টু দ্য টপ নচ, তাও যে লেভেলের ইন্ডিয়াতে মানে ভারতের বাংলার স্টাইলটা একটু ডিফারেন্ট, একটু অন্যরকম, তাই ওটার জন্য আমাকে সবাই ক্ষমা করবেন, তার জন্য আগেই আমি ক্ষমা চেয়ে নিই। তো যাক গে, যেটা বিষয় হচ্ছে আলোকবর্তিকা পেজের, যেটা দাদা খুব ভ্যালিড আর গুরুত্বপূর্ণ কথা বলতে বলেছেন আমাকে, আমি ওটার বিষয়ে এটাই বলবো যে খুবই আইডিয়াটা খুবই দরকারি এবং খুব ভালো। আজকের ডেটে যেখানে আমরা দেখি দেশ বিদেশ পৃথিবীতে প্রত্যেকটা জায়গায়
এত বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে এবং এত রকমের ইস্যু হয়, এরকম সময় আমাদের কি দরকার? আমাদের ডেফিনেটলি দরকার একজন কনসেন্ট্রিক আইডিয়ালের, যিনি হচ্ছেন শ্রী ঠাকুর। আর এরকম পেজের মাধ্যমে আমরা শ্রী ঠাকুরের প্রিন্সিপালস, উনি যেগুলো শিখিয়েছেন আর ওনার যা বলা আছে, আমাদের এটাই লক্ষ্য হচ্ছে যে মানুষদের কাছে পৌঁছাই। আর প্রত্যেকে মিলে একটা টিমের মতো আমরা ঠাকুরের কাজ নিয়ে চলি। তাই এই পেজে যেই সেশনগুলো হয়েছে, প্রত্যেকটি সেশন খুবই গুরুত্বপূর্ণ। আমি আগের কয়েকটা সেশন দেখেছি। রিসেন্টলি আমি সৌভিকের একটা সেশন দেখেছিলাম, যে মাস্টার উইদিনে আমার সাথে কাজ করে। এই আলোচনাগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা নিজের ডেইলি লাইফে অনেক কিছু করি, কিন্তু যেটা অ্যাকচুয়ালি যে দরকার আমরা ওগুলো ভুলে যাই। আর ওইগুলো হচ্ছে ঠাকুরের কথাবার্তা ডিসকাশন করা এবং ইমপ্লিমেন্ট করা। তাই আমি এটাই বলবো যে এই পেজের মাধ্যমে আমরা চেষ্টা করছি শ্রী ঠাকুরের টিচিংস গুলো, শ্রী ঠাকুর যেরকম বলেছেন একটা জীবনে কিরকম লাইফ ইমপ্লিমেন্ট করতে হয়, ওগুলো আমরা মানুষদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। এবং ওটাই করা উচিত। আর আলটিমেটলি আমরা এটাই অ্যাকসেপ্ট করা উচিত আমাদের, যে ওটা ছাড়া আর কোনো উপায় নেই। ওটা ছাড়া আর কোনো উপায় নেই আজকের ডেটে। তাই সবাইকে অনুরোধ করব, প্রত্যেকে যারা আমাদের ভিউয়াররা আছেন, শেয়ার করুন এবং ঠাকুরের কথা মানুষদের কাছে পৌঁছান। লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর যেটা বলা হয় ইংরেজিতে অ্যাওয়েকেন দ্য মাস্টার উইদিন, নিজের ঠাকুরত্বটাকে ভেতর থেকে তুলে আনার জন্য আমাদের শ্রী ঠাকুরের কাছে নিজেকে পুরোপুরি সারেন্ডার করে দিতে হবে এবং ওনার কথাবার্তা বলতে হবে আর নিজের জীবনে ওটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তাই এটাই বলতে চাইবো দাদা। ইয়ে আমার আওয়াজ আসছে? আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? আমার মনে হয় একটু ইন্টারনেটের একটু প্রবলেম আছে। কুইকলি চেক করে নিচ্ছি। যাকগে, আমার মনে হয় দাদা ইন্টারনেট আপনার একটু স্লো আছে। তাই আমি কন্টিনিউ করবো এটাই বলে যে আজকে আলোচ্য বিষয় যেটা রয়েছে দূষণ। তো ওটার মাধ্যমে আমরা একটা খুব ইন্টারেস্টিং টপিক এটা ডিসকাস করার জন্য আমরা দেখবো আমরা কিভাবে ওটাকে নিয়ে চলতে মানে স্টার্ট করতে পারি এবং শ্রী ঠাকুরের পার্সপেক্টিভ থেকে, শ্রী ঠাকুরের চোখের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিভাবে ওটাকে নিয়ে কোথায় যেতে পারি। তো ওটাই আমরা চেষ্টা করব ঠাকুরের দয়ায়। আমরা এবার স্টার্ট করব। এই আর কি। আমার মনে হয় দাদার একটু ইন্টারনেটের ইস্যু আছে। দাদা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ঠিক আছে। সময়ের শ্রদ্ধা করে আমি আ আ দাদা যতক্ষণে জয়েন করবেন ততক্ষণ আমি কিছু বেসিকস এমনি স্টার্ট করে দিতে চাই যে আ এই সেশনটা যে আজকের হয়েছে, এটা কয়েকদিন আগে আমাকে বলা হয়েছিল যে আমরা যদি কিছু ডিসকাশন করতে পারি। আর তখন আমি বাবার সাথে কথা বললাম আর উনি বললেন যে আ একটা খুব সিম্পল টপিক সম্ভবত নিয়ে যদি আমরা স্টার্ট করতে পারি তাহলে নেটওয়ার্কিং খুব। প্রবলেমের কারণে। হ্যাঁ, দাদা আপনি ফিরে এসেছেন। সরি, আপনি ছিলেন না, হ্যাঁ, তো আমি কিছু ফ্লোটা রাখার জন্য বলেছিলাম। আপনি কতদূর শুনেছিলেন? মানে কতদূর আপনি? না আমি আসলে নেটওয়ার্কিং একটু প্রবলেম হচ্ছিল সম্ভবত, যার কারণে একটু আচ্ছা, আমাদের ডিসকানেক্ট হয়ে গেছিল মেবি। যাই হোক, আমি কোনো ব্যাপার। আর কথা বাড়াচ্ছি না। হুম, ইতিমধ্যে যারা আপনারা দেখছেন তারা প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ করছি, আবারও আপনারা চাইলে এই অনুষ্ঠানটিকে শেয়ার করে আরো আরো মানুষকে ছড়িয়ে দিতে পারেন এবং বিভিন্ন গ্রুপে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে চাইলে আপনারা এই অনুষ্ঠানটিকে ছড়িয়ে দিতে পারেন। যে কথাটি বলছিলাম, আপনারা চাইলে প্রশ্ন রাখতে পারেন আমাদের কাছে, আমরা চেষ্টা করব পূজনীয় দাদার মধ্য দিয়ে আজকের যে টপিকস দূষণ, সেই বিষয়ের উপর যদি কোনো কিউরিসিটি থাকে আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমরা চেষ্টা করব উত্তরটুকু দেওয়ার জন্য। আমরা আর দেরি করছি না, দাদাকে আমি বিনীতভাবে সবিনয় অনুরোধ করছি দাদা, আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয়ের উপর যদি আলোকপাত করতে। জয়গুরু এবং সশ্রদ্ধ প্রণাম নিবেন আমার। জয় গুরু দাদা, জয় গুরু, ধন্যবাদ। তো তো যেরকম আমি স্টার্ট করার চেষ্টা করছিলাম আরকি যে এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক। দূষণ। একটা খুব মানে ইন্টারেস্টিং জিনিস হয়েছিল যে আ মানে আমি জানতাম দূষণ, পলিউশন এর বাংলা প্রদূষণ। কিন্তু ওটা অ্যাকচুয়ালি তে দূষণ। তো ওটা জায়গা হিসেবে একটু চেঞ্জ হয়। তো ব্যাপারটা একই হয়ে যাচ্ছে। তো এই টপিকটার পেছনে মানে মেইন কনসেপ্টটা এটাই যে আমরা যখন বলি দূষণ, তখন আমাদের মাথায় কি আসে? তো ইন্টারেস্টিং ভাবে যদি আমরা শ্রী ঠাকুরের পার্সপেক্টিভ থেকে
দেখতে চাই, তাহলে অনেক ডিপে যাওয়া যেতে পারে। মানে আমরা এটা ডিসকাশন করতে থাকতে পারি, আর আমরা এটাই রিয়ালাইজ করবো যে প্রত্যেকটা জিনিস প্রত্যেকের সাথে লিঙ্কড রয়েছে। কিন্তু আমরা যদি স্টার্ট করার জন্য এটা ভাবি, যখন আমরা বলি দূষণ, তখন মাথায় এটাই আসে পলিউশন। পলিউশন হচ্ছে আজকাল এনভায়রনমেন্টে, এয়ার পলিউশন হচ্ছে, নয়েজ পলিউশন হচ্ছে। সর্বপ্রথম আমাদের মাথায় এটাই রয়েছে। আমি যেই কোম্পানিতে কয়েকদিন আগে, মানে যেখানে ছিলাম অ্যাজ ইউএক্স ডিজাইনার, ওই কোম্পানির মেইন গোল ছিল, আমি অয়েল অ্যান্ড গ্যাসে কাজ করেছি অনেকদিন। তো আমার প্রচুর জিওলজিস্ট অ্যান্ড জিও ফিজিসিস্টদের সাথে ডিসকাশন হয়, এবং ওনারা প্রত্যেকে ওনাদের কাজ যেটা হয় ওটা বেসিক্যালি এটা হয় যে কি করে ফাইন, মানে খুব সূক্ষ্ম আর খুব পিওর পেট্রোলিয়াম এক্সট্রাক্ট করা যেতে পারে, যেটা কি পলিউশন কম করবে, দূষণ কম করবে। ঠিক আছে, ওটা ওনার বেশ। বিষয়। আমি অনেকবার চেষ্টা করেছি ওনাদের সাথে কথা বলে বোঝার যে ওনাদের কি পার্সপেক্টিভ জেনারেল বেসিসে। তো প্রত্যেকটা কোম্পানি হোক বা গভর্নমেন্ট হোক, আজকাল এটা প্রত্যেকে জানে যে দূষণকে কন্ট্রোল করতে হবে। আমি এখন এয়ার পলিউশন, এয়ার নয়েজ পলিউশন অব্দি রাখছি, তারপরে আমরা আরো একটু স্ক্র্যাচ করে টপিকটা ডিপে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমরা যখন বলি এয়ার পলিউশন হচ্ছে, তো কি করছে, কার্বন এমিশন কম করতে হবে। আপনারা দেখবেন প্রত্যেকটা নিউজ চ্যানেলে বা অনেক জায়গায় আজকাল আসছে যে রিসেন্টলি E20 পেট্রোলিয়াম আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করেছে, যেটা কি পলিউশন কন্ট্রোল করার চেষ্টা করে। ঠিক আছে, খুব ভালো মেজার ওটা। ওটার জন্য আরো অনেক প্রবলেম হচ্ছে। তো প্রত্যেকে পলিউশন কন্ট্রোল করার চেষ্টা করছে, মাথায় সকলের আছে, প্রত্যেকটা মানুষের রয়েছে। ঠিক আছে, আর হয়তো চেষ্টা করে করে করেও নেবে। নয়েজ পলিউশনে ওই জিনিসটা অ্যাপ্লিকেবল হয় রাত্রিবেলায়, যখন অনেক দের রাত্রির অব্দি গান বাজনা বাজায়, মানুষরা বুঝতে পারে যে না, এত রাত্রির অব্দি বাজানো উচিত না, বন্ধ করে দেওয়া উচিত। তো ওইটুকু অ্যাওয়েকেননেস রয়েছে মানুষদের মধ্যে। কতদূর কেন হচ্ছে ওই জিনিসটা যদি জিজ্ঞেস করি, তখন আমরা এটাই দেখতে পারি, যেখানে নিজের কমফর্টের উপরে একটু, নিজের আরামের উপরে একটু প্রবলেম চলে আসে, রাস্তায় বেরোলাম, খুব পলিউটেড এয়ার, নিঃশ্বাস নিতে পারছি না, এয়ার পলিউশন কম করতে হবে। ঠিক আছে, রাত্রি হয়ে গেছে, আওয়াজ খুব বেশি হচ্ছে, নয়েজ পলিউশন কম করতে হবে, বুঝলাম। তারপরে নদীর জল নোংরা, ওয়াটার পলিউশন হচ্ছে, আমাদের ওটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তো এটা একটা ডাইরেকশন, মানে একটা সলিউশন বার করার জন্য। কিন্তু যদি আমরা শ্রী ঠাকুরের পার্সপেক্টিভ থেকে দেখি, ইন্ট্রোস্পেক্ট করি, তাহলে আমরা ডেফিনেটলি এটা রিয়েলাইজ করব এটা হয়েছে কেন ওই জিনিসটা। তো আমরা একটা জিনিস আমি পড়েছিলাম নিজের যখন মাস্টার্স ডিগ্রি করছিলাম, যে যে কোনো একটা প্রবলেম আমরা অ্যাপ্রোচ করি, আমরা যখন একটা সিচুয়েশন একটা অ্যাপ্রোচ করি, তখন ওটার গভীরতাটায় যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, নয়তো ওই প্রবলেমটা সলভ হবে না। এখন ধরুন আমি যদি বলি, আমি এখানে বসে আছি, আমার খুব গরম লাগছে, আমি জ্যাকেটটা খুলে দিলাম, ঠিক আছে, তাও আমার গরম লাগছে, আমি ফ্যানটা স্পিডে চালিয়ে দিলাম, ঠিক আছে। কিন্তু আমি যতক্ষণ না রিয়েলাইজ করব না যে আমার এই ঘরের ভেতরে, মানে বায়ুর যে ব্যাপারটা ওটা ঠিক নেই, জানলা বন্ধ, পর্দা দিয়ে ঢাকা রয়েছে, ওই অ্যানালিসিসটা আমি যতক্ষণ না করবো না, আমি হাজার এসি চালাই, আমি হাজার ফ্যান চালাই, একটা খুব আনকমফোর্টেবল জিনিসটা থেকেই যাবে। তো ওই জিনিসটা রিয়েলাইজ করাটাকে বলে রুট কজ অ্যানালিসিস। সেরকমই যে যেরকম আমরা প্রত্যেকটা প্রবলেমকে অ্যাপ্রোচ করি জীবনে, নিজের স্বার্থের জন্য প্রত্যেকে করে, ওটা যদি বড় লেভেলে দেখা যায় জীবনের পার্সপেক্টিভ থেকে, তখন শিশু ঠাকুরের পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে আমাদেরকে প্রত্যেকটা জিনিসেই রুট কজ অ্যানালিসিস করাটা খুব দরকার। এখন রুট কজটা কি, এখন যদি আমরা যাই, ওটা যদি এক এক করে আমরা ভেতরে যাওয়া শুরু করি, তাহলে আমরা দেখব এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ বিষয় দূষণ। এটা শুধু এরকম না যে আহ, আমরা অনেক বেশি গাড়ি বাড়িয়ে দিলাম বলে দূষণ হয়ে গেল, বা অনেক জোরে গান বাজনা বাজছে তাই নয়েজ দূষণ হয়ে গেল। তো এটা একটা বুঝ, কিন্তু ব্যাপারটা হচ্ছে দূষণটা হচ্ছে আমাদের ভেতরে, আমাদের মাইন্ডসেট, আমাদের চিন্তা ভাবনাতে। কেননা ওখান থেকেই সবকিছু শুরু হয়। যখন আমরা দেখি যে আমরা নিজের স্বার্থের জন্য, মানুষ নিজের স্বার্থের জন্য যখন কিছু ইমপ্লিমেন্ট করে, তো হয়তো ওটার ইমিডিয়েটলি যে রেজাল্ট গুলো আছে ওগুলো খুব ভালো লাগে, কিন্তু যদি একটু গভীর হয়ে দেখা যায়, তাহলে আমরা এটাই রিয়েলাইজ করব যে স্বার্থটা নিজের জন্য কোনোদিনও হওয়া উচিত ছিলই না। ওইটা মনে করা,
আজকাল দিনকাল যে মানুষ হচ্ছে নিজের স্বার্থের জন্য সব করছে, দূষণ হলো এয়ার পিউরিফায়ার বার করে দিল, হয়তো সামূহিক কিছু সলিউশন বেরোলো, কিন্তু বিজনেসের জন্য ওটা মেন আইডিয়া ছিল, এটা দিয়ে আমি বিজনেস কিছু করব। তো স্বার্থটা নিজে অবধি সীমিত রাখলে হয়তো কিছুক্ষণের জন্য আমরা সলিউশন পেয়ে যাব, কিন্তু প্র্যাকটিক্যালি ওটা কোনোদিনও সলিউশন আনবে না। তাই দূষণ, আমি যদি বলতে চাই ঋষি ঠাকুরের পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে, দূষণটা হয় যে কোনো জিনিসের ভুল বোঝাটাকে নিয়ে, ওখানেই পলিউশন স্টার্ট হয়ে যায়। দূষণ একটা পার্টিকুলার টপিকে কোনোদিনও সীমিত না। তো আমরা আজকে এখানে বিষয় নিয়ে চর্চা করছি, আমি অনেক এক্সাম্পল দিলাম, আপনারা কমেন্ট সেকশনেও লিখতে পারেন যে আপনাদের কি মনে হয় দূষণ মানে কি? দূষণ মানে এয়ার পলিউশন, দূষণ মানে নয়েজ দূষণ, ব্যাপারটা কি? কিন্তু যখন যদি আমরা ডিসকাশন করা স্টার্ট করি এবং আমরা প্রত্যেকটা ছোট ছোট এক্সাম্পল নিয়ে যদি ঠাকুরের পার্সপেক্টিভ থেকে দেখা স্টার্ট করি, তাহলে দূষণ মানে এটাই যেটা পিওর নয়, ওটাই দূষণ, পলিউটেড। তার মানে এটা না যে ইমপিউরিটির আমরা বুঝতে পারবো না। একটা লাইটের ভ্যালু তখনই আমরা বুঝতে পারবো যখন লাইট থাকবে না। আমি যদি এখনই লাইটটা অফ করে দিই, আপনারা বুঝতে পারছেন ডিফারেন্সটা কি? এটা হচ্ছে ডার্কনেসের ইম্প্যাক্ট। কিন্তু আমি যেই লাইটটা অন করে দেবো, তাহলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালিতে ওটা কতটা ইম্পর্টেন্ট। তো এই লাইটটা কি হয়ে গেল? এই লাইটটা হলো শ্রী ঠাকুরের পার্সপেক্টিভ থেকে ঠিক বোঝাটা যে কোনো বিষয়। আর এই ছোট 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 বিষয়গুলোকে নিয়ে আমরা যখন নিজের জীবনে ইমপ্লিমেন্ট করি, আমরা দেখি যে আমাদের দূষণ সরানোর মানে পলিউশনকে ট্যাকেল করা হয়তো শর্ট টার্মে এয়ার পলিউশন বা নয়েজ পলিউশন দিই, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা পলিউটেড আছি উইথ ভুল বোঝা দিয়ে, রং আন্ডারস্ট্যান্ডিং অফ কনসেপ্টস অ্যান্ড থট, ওখান দিয়ে। এবার এই কনসেপ্ট গুলো কি, এইগুলো আইডেন্টিফাই কে করবে? ধরুন আমরা যদি আমাদের ধরুন শরীর খারাপ হলো, ঠিক আছে, আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি কারোর যেন না হয়, কিন্তু যখন কারোর শরীর খারাপ হয় আমরা কি করি সর্বপ্রথম? হ্যাঁ, আজকাল আমরা গুগল সার্চ করি বা এআই তে চ্যাট জিপিটিতে দিয়ে সার্চ করে নিই, কিন্তু যাদের প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে ওনারা এটাই বলবেন, যে প্র্যাকটিক্যালি একটু যার মেন্টালিটি ঠিক, উনি এটাই বলবেন একজন এক্সপিরিয়েন্স ডক্টরের কাছে যাও। কেন? কেননা উনি সিমটমস গুলো বার করে দিতে পারবেন যে কি হয়েছিল। এই কয়েকদিন আগে আমার এক বন্ধু ছিল, ওর খুব জ্বর হয়েছিল অ্যাকচুয়ালিতে। আর আমি ওকে দেখেছিলাম বাড়িতে, ও কয়েকদিন আগে ছোট বাচ্চা হয়েছে, আমি বলছিলাম মেয়েকে নিয়ে আসো বাড়িতে কয়েকদিন, দেখি একটু কথাবার্তা বলবো, দেখি কিরম। কিন্তু আসতে পারলো না, ওর খুব জ্বর হয়েছিল। তখন আমি ভাবলাম কি হলো, আমরা যদি কিছু সাহায্য করতে পারি। আমি হেল্প অফার করলাম, কিন্তু অনেক দূরে থাকে, আমি বড় শহর, পলিউটেড, ট্রাফিক এত আছে, পট করে যাওয়া আসা করা যায় না, তাই ফিজিক্যালি ওর হেল্প করতে পারিনি, কিন্তু প্রার্থনা করছিলাম যেন ও সুস্থ হয়ে ওঠে। এটা জানতে পারলাম যে ওর প্রায় 12 দিন ধরে জ্বর হয়েছিল এবং ও 3 বার 4 বার 5 বার ডাক্তার দেখিয়েছে, কিন্তু ঠিক হয়নি। ঠিক আছে, হলো কি, লাস্টে একজন প্রচুর এক্সপিরিয়েন্স ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখালো, আর ও আইডেন্টিফাই করলো যে ওর টাইফয়েড হয়েছে। তার আগে প্রচুর টেস্ট ফেস্ট করেছে, কিন্তু ধরিতে পারেনি। তো ওই ডাক্তার উনি যে কি করে বার করতে পারলেন যে টাইফয়েডের জন্য এই অমুক আরেকটা টেস্ট করে দেখো তো যদি বেরোয়? ওটা হলো এক্সপিরিয়েন্স দিয়ে, উনার ওই লেভেল অব্দি জ্ঞান রয়েছে। এটা ডাক্তার সিমটম আইডেন্টিফাই করলো, সেরকমই আমাদের ওর যে ও যে গেল এতগুলো ডাক্তারদের কাছে, ওনারা হয়তো ভালো নিজের জায়গায় ঠিক আছেন, কিন্তু ওই লেভেলের হয়তো আন্ডারস্ট্যান্ডিং নেই যে অ্যাকচুয়াল রুট কজ অ্যানালিসিস করতে পারেননি। ওটা একজন ওরকম ইন্টেলিজেন্ট বা ওরকম এক্সপিরিয়েন্স ডাক্তারই করেছেন। সেরকমই লাইফে আমরা কি আমাদের কোন জিনিসগুলো পলিউটেড বা আমাদের কোন জিনিসটা বোঝাটা কিভাবে ঠিক করতে হবে, ওরকম একজন মাস্টারের কাছে আমাদেরকে যেতে হবে। আর উনি হলেন শ্রী ঠাকুর, যিনি নিজের পুরো জীবনের এক্সপিরিয়েন্স দিয়ে আমাদেরকে একটা একটা দিশা দেখাবেন যে হ্যাঁ এরকম ভাবে করতে হবে। উনি যুগে যুগে এসছেন। আমরা যদি যুগ পুরুষোত্তম কেন বলা হয়, প্রত্যেকটা যুগে উনি আসেন। আমরা যদি শ্রীকৃষ্ণের এক্সাম্পল দেখি, উনি ওরকম ওনার যুগে কিভাবে করেছেন। শ্রীকৃষ্ণর যুগে আমরা দেখেছি সাংঘাতিক জ্ঞানী মানুষদেরকে আমরা দেখেছি। দ্রোণাচার্য, দ্রোণাচার্যর মতো গুরু কে হতে পারে? কিন্তু এত ওনার জ্ঞান থাকার সত্ত্বেও উনি কি করে এত মানে নিজের ছেলের যে প্রতি এত মোহ ছিল,
ওটাই ওনার সামনে চলে আসলো, আর উনি ঠিক কোনটা ভুল কোনটা ওটা উনি বুঝতে পারলেন না রাজসভার মধ্যে। কেন? কোথাও না কোথাও দূষণ ছিল বোঝার মধ্যে, যেটা কি শ্রীকৃষ্ণ সময় মতন ওনাকে বুঝিয়ে দিয়েছিলেন যে দেখো এই জিনিসটা ছিল। তো এটা প্রত্যেকের জ্ঞান আছে, প্রত্যেক নিজের এক্সপিরিয়েন্স করে, কিন্তু একটা পয়েন্ট আছে যেখানে আলটিমেট অ্যানালিসিস আমাদের জীবনে করতে হয়। আর ওখানে ডিপলিউট হওয়া মানে দূষণ থেকে সরার জন্য আমাদেরকে যেতে হবে ওরকম শ্রী ঠাকুরের পার্সপেক্টিভ থেকে দেখা স্টার্ট করতে হবে। এখন দূষণ থেকে সরা মানে কি? বোঝা কোনটা ঠিক কোনটা ভুল। যতক্ষণ না এখন আমি ধরুন দাদা আপনাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, ধরুন আমি যখন স্ট্রিমইয়ার্ডে জয়েন করলাম, আমি যদি এইভাবে জয়েন করতাম আপনি বুঝতেও পারতেন না যে লাইটের প্রবলেম আছে, তাই না? আপনি বলতেন হ্যাঁ ঠিক আছে দেখা যাচ্ছে, ঠিক ঠিক এটা এই পার্টটা দেখা যাচ্ছে, কিন্তু যেই আমি এটা অন করে দিলাম আপনি বুঝতে পারলেন ডিফারেন্সটা কোথায়, তাই না? ঠিক বুঝতে ঠিক পারলেন যে ঠিক হ্যাঁ এটা আরো ভালো। তো ওরকমই আমরা যে থটস গুলো নিয়ে থাকি ওটা অমূল্য তা না, কিন্তু ওগুলো ডেফিনেটলি ভ্যালু আছে, আমাদের এক্সপিরিয়েন্সে ভ্যালু আছে, কিন্তু ক্যাটালিস্ট আর আলটিমেট ওটাকে জাস্টিফাই আমরা করব কি করে যখন আমরা শ্রী ঠাকুরের পার্সপেক্টিভ থেকে ওনার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখি। তাই একটা হেলদি মাইন্ডসেটকে কি বলা হবে? ডিপলিউটেড যদি আমরা বলি, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় এটাই হবে যে ছোট ছোট স্মল অ্যাকশন ডেইলি আমাদের যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং, বেসিক বোঝা প্রত্যেকটা জিনিসে যখন আমরা একটা হায়ার অর্ডারের চোখ থেকে দেখবো তাহলেই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ কোনটা ঠিক কোনটা ভুল। তাই আলটিমেটলি এটা তো সলিউশন এটাই হবে যে আমরা শ্রী ঠাকুরের কাছে আমাদেরকে যেতে হবে এবং শ্রী ঠাকুরের কথাগুলো আলোচনা করতে হবে এবং ইমপ্লিমেন্ট করতে হবে নিজের লাইফে। ওটা ছাড়া তাছাড়া আর কোনো উপায় নেই। ওটা দিয়ে আমাদের মানে ওটা আলটিমেট গাইড। এইভাবে আমি শুরু করতে চাই ডিসকাশনটাকে। যদি দাদা আপনি কিছু বলতে চান তো ঠিক আছে, না তো আমি আরো কিছু মাথায় আসলে আমার বলবো, এই আর কি। না না, চমৎকার ভাবে শুনছিলাম, আপনি কন্টিনিউস করতে পারেন দাদা। আমি শুনছিলাম যে আপনার যে শ্রী শ্রী ঠাকুরের আম, আম, দিক দিয়ে যে দূষণ আসলে কিভাবে আমাদের ছড়াই, বিভিন্ন আমরা কিভাবে বুঝতে পারি মানে কোত্থেকে দূষণ হচ্ছে। আমি ছোট্ট আপনার আলোচনা করার জন্য একটু আহ, আমার ব্যক্তিগত জানার ছিল আর কি, যে অনেক মানুষ আছে যে পলিউশন হচ্ছে, বাট সেটা আমি অনুধাবন করতে পারতেছি না সেটা যে পলিউশন হচ্ছে সেটা, যার কারণে সে কন্টিনিউস করেই যাচ্ছে। ওইরকম মানুষের সমাজের বা বিভিন্ন পার্শ্ববর্তী মানুষের ব্যাঘাত হয়। এই এই বোঝার যে বিষয়টা, সেটা আসলে সঠিক গুরু যদি আমরা নির্বাচন করতে পারি তাহলে হয়তো আমরা সেই বিষয়টাকে আরো বেশি উপলব্ধি করতে পারতাম যে আসলে কোন 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 সাইড দিয়ে আমাদের দূষণ ছড়াচ্ছে। এই বিষয়ে যদি একটু বলতেন যে গুরুটা আমাদের প্রয়োজন আছে কিনা, যোগ পুরুষোত্তমকে আমাদের আহ, প্রয়োজন আছে কিনা সেক্ষেত্রে। ডেফিনেটলি চেষ্টা করবো দাদা আমি যতটা আমার মানে আন্ডারস্ট্যান্ডিং আছে। দেখুন এটা তো যদি আমরা ডাইরেক্ট উত্তর দিতে চাই, আমি একটু ভালোভাবে ডিসকাশন করে মানে এক্সপ্লেন করে আমি এটা বলতে চাবো যে দেখুন গুরু তো আলটিমেটলি দরকার আছেই। মানুষরা অজান্তে ভাবে হচ্ছে অনেক কিছু, তো এটা আমি এটা বলবো না যে কি করে ঠিক করতে হবে আগে ওটা, এটা উচিত হবে ঠিক মতো অ্যাপ্রোচ করার যে কেন হচ্ছে। যদি কোনো জিনিসের বিষয়ে আমরা জানতে চাই, যেমন আমি এখন আপনাদের সাথে ভিডিও কল করছি, আমি ম্যাকবুকে কথা বলছি, ঠিক আছে? প্রত্যেকে ভাবে নতুন ম্যাকবুকের ভার্জনটা কি হবে, যে এটা একটু মাথায় লাগাবে যে আগে কিরকম ছিল, তার আগে কিরকম ছিল, তার আগে কি ছিল, তাহলে বুঝতে পারবেন যে ইভলভ কিভাবে হচ্ছে কোনো একটা জিনিস। তাহলে রুট প্রবলেমটা আইডেন্টিফাই করা যেতে পারে, আর এটাই হচ্ছে শ্রী ঠাকুরের পার্সপেক্টিভ থেকে দেখা। সেরকম মানুষ আমরা তো ইভলভ করি, আমরা এভলিউশনের সব থেকে বড় এক্সাম্পল। এভলিউশনের এক্সাক্ট আমি বাংলা বলবো, আমি ওয়ার্ডটা খুঁজে পাচ্ছি না, তবে আমরা আগে কিরকম ছিলাম যদি আমরা দেখি দূষণ যে জিনিসটা, চলো আমরা এয়ার পলিউশন বা নয়েজ পলিউশন নিয়েই করি এবং চিন্তা ভাবনা মানুষের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে। আমরা আগে ছিলাম প্রাচীন জীব। প্রাচীন জীবে আমরা কি ছিলাম? আমরা ধরুন আমাদের ছিলাম নিয়ান্ডারথার ছিলাম 10,000 বছর আগে। তার আগে কোটি কোটি বছর আগে অব্দি আমরা কিরকম ছিলাম? আর্লি ম্যান, যেটা হিস্ট্রিতে পড়ানো হয় যে প্রাচীন আদি মানুষ যারা ছিল, আদি পুরুষরা যারা ছিল,
তখন কি ওরকম দূষণ ছিল? যদি দেখেন না, ছিল না, দূষণ ছিল না। বায়ুতে এরকম ছিল কিছু না, অনেক ক্লিন ছিল, জল নদী অনেক ক্লিন ছিল। আমি একটা কম্পিউটার গেম খেলছিলাম যেটা সেটিং করা আছে 10,000 বছর আগে। তো এই গেমটাতে এত ভালো ওরা দেখিয়েছে যে জল কত পরিষ্কার, আকাশ কত পরিষ্কার, ওখানে মানুষ একদম আগেকার মানুষের মতো যারা জঙ্গলে থাকে বা যাদের কাছে কোনো টেকনোলজি নেই। ঠিক আছে, কিন্তু ওরাও তো মানুষ, তখনও তো ছিল। তো প্রবলেমটা হলো কোথায়? তার আগে মানুষ আসার আগে যখন ডাইনোসর ছিল তখনও দূষণ ছিল না। তো আমরা নিজেকে বলি আমরা সুপ্রিম, ম্যান ইজ দ্য সুপ্রিম, ঠিক আছে আমরা বলি। তাহলে এই প্রবলেমটা আসছে কোথা থেকে? এই প্রবলেমটা আসছে আমাদের যা আমরা কাজগুলো করছি ওগুলো দিয়ে। এবার কাজগুলো করছি কেন করছি? কেননা নিশ্চয়ই নিজস্ব কোনো স্বার্থ আছে। আমি কয়েকদিন আগে একটা এক্সাম্পল দেখছিলাম যে মানুষ ভাবে কি করে, কি করে ভাবা শুরু করে। তো আমাদের ডিজাইনে আমি যারা জানেন না আমি ডিজাইন ফিল্ডে কাজ করি। তো আমাদের ক্রিয়েটিভ মাইন্ডসেট হওয়া খুব দরকার। মানে কিভাবে নতুন, নতুন জিনিস ভাবা যায় এবং কিভাবে ওটা ইউজ করা যায়। তো আমি ভাবছিলাম যে প্রাচীন সময়ে যখন মানুষরা ছিল তখন তো গাড়ি ছিল না। তো এই জিনিসটা আসলো মাথায় কি করে? রিসার্চ করে এটা জানলাম যে একবার হয়তো এরকম খুঁজে পাওয়া গেছে যে একটা মানুষ দাঁড়িয়ে আছে আর ও দেখছে পাহাড় থেকে একটা গাছ রোল করে পড়ছে। তার আগে কিন্তু ওরা গাড়ি চালাতে জানতো না, গাড়ি ছিলই না মানুষের কাছে, চাকা পাকার কোনো কনসেপ্টই ছিল না। টেনে টেনে কাঠ ফাট নিয়ে যেত, জানোয়ার টানোয়ার মেরে খেত, পাথর দিয়ে আগুন জ্বালাতো, কিছু করতো ওরকম করে। হঠাৎ একদিন দেখলো যে রোল করে গাছ একটা পড়ে যাচ্ছে একটা পাহাড় থেকে। যেই দেখলো ওর মাথায় আসলো যে কিছু রোল করা যেতে পারে। রোল ওয়ার্ডটা তো আসলো না, কিন্তু ওরা বুঝলো যে রোলিং কিছু একটা ব্যাপার হতে পারে। তো ওরকম করে ১০০ বছর, ১০০০ বছর ধরে অবজার্ভ করলো যে গাছ রোল করে পড়ছে। হঠাৎ মাথায় আসলো যে এটাকে কি করে যদি আমি নিজের গাড়িতে লাগিয়ে দিই তাহলে আমার গাড়িটাও রোল করে চলে যাবে। গাড়ি তখন কি ছিল? কাঠের কয়েকটা টুকরো ছিল। কাঠ যেটাকে বলা হয় ইংরেজিতে। ওটাও রোল করে এগিয়ে বেরিয়ে যাবে। আইডিয়া আসলো, এভলভ করলো, প্র্যাকটিস করলো। ঠিক আছে? তার মানে কি হলো? তারপরে ওরা দেখলো যে চাকা তৈরি হলো। ইনভেনশন অফ দ্য হুইল, মানে রেভলিউশন। এরকম করে চাকার আইডিয়া আসলো। যে চাকা তৈরি হলো, দিয়ে তারপরে যেই চাকা তৈরি হলো মানুষ আদি পুরুষ যারা ছিল এদিক ওদিকে জঙ্গলে যাওয়াটাও আরো সহজ হয়ে গেল। আরো জানোয়ার মারতে লাগলো, আরো কিছু করলো। তো এরকম করে যদি আপনি অবজার্ভ করেন তাহলে কি ব্যাপার আছে? একটা মানুষের মধ্যে শুরুর থেকে একটা জিনিস ছিল, এই জন্য আমার মনে হয় চেতনা, কিছু একটা জিনিস ধরার, ওই অবজার্ভ করার ওই ক্যাপাবিলিটিটা মানুষের মধ্যে চিরকাল ছিল। এবং ওটা প্র্যাকটিস যখন করতে লাগলো মানুষ, তখন ওটা অনেক ভালো হতে লাগলো। ওটা অ্যাকচুয়ালি অন্য মানুষের জন্য ভালো হতে লাগলো। ওরা বুঝতে পারলো। তো এরকম করে আস্তে আস্তে যখন আমরা অনেক বছর কাটলো, হাজার বছর, কোটি বছরের মধ্যে যখন নতুন যুগের আধুনিক মানুষরা যখন হলো, তখন একটা জিনিস আরো মানুষের মধ্যে তৈরি হতে লাগলো, ওটা হচ্ছে স্বার্থ, নিজের স্বার্থ। যেরকম ভালো চিন্তা ভাবনা প্র্যাকটিস করে মানুষরা চাকা তৈরি করে ফেলেছিল, ওরকম এই এই থিঙ্কিংটা, স্বার্থ জিনিসটাও আজকাল প্র্যাকটিস হচ্ছে। এবং ওটা করে এই পর্যায়ে চলে গেছে, যেমন দাদা আপনি বললেন যে করে ফেলছে কিন্তু বুঝতে পারছে না প্রবলেমটা কোথায়। তো প্রত্যেকটা জায়গায় আজকাল বলা হয় যে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাও, কারুর দরকার নেই। তো এটা এক রকমের দূষণ। এই জিনিসটা চিন্তা করাই এক রকমের দূষণ। কেননা আমরা যদি বলি যে আমাদের কারুর দরকার নেই, আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাব, ওটা পুরোপুরি ভুল। ওটা ওটা ঠিকই না। তার মানে আমি নিজে একা থেকে নিতে পারি। বাইরে দূষণ হোক, আমি এয়ার পিউরিফায়ার কিনে নিলাম, খেয়ে গেলাম। এয়ার পিউরিফায়ার হয়ে দিয়ে হয়তো আমরা হয়তো বায়ুটাকে ক্লিন করে দিতে পারবো, কিন্তু ওই যে চিন্তা ভাবনাটা যে আমি নিজের আলাদা রুমে একটা কনফাইন্ড হয়ে গেলাম আর কারুর কাছে গেলাম না, ওটাই তো দূষণ। আর ওই জিনিসটা আমরা ততক্ষণ বুঝতে পারবো না যতক্ষণ না আমরা একজন হাইয়ার অর্ডারের পুরুষোত্তমের লাইফস্টাইলটাকে অবজার্ভ করবো না। যদি একটা মানুষ ভুল করতে থাকে, ভুল হয়ে যাবে। ওকে রিয়েলাইজেশন হবে না তো যে ঠিকটা কি। তো ওটা হবে কি করে? গুরু দিয়ে। যে আপনার প্রশ্নে আমি চলে আসতে চাই যে একজন গুরুর কাছে যদি আমরা নিজেকে খুব, এই জন্য ঠাকুর বলেছেন যে ছোটবেলার থেকে
মানে দীক্ষা হওয়াটা দরকার, এবং একটা গুরুর সাথে নিজেকে অ্যাটাচ করার জন্য ঠাকুর যেই জিনিসগুলো বলেছেন, ইষ্টভৃতি ষষ্ঠয়নী, যজন যাজন ইষ্টভৃতি। 5 বছর পর্যন্ত একটা মানুষের জ্ঞান হয় না, তাই বলা হয় বাংলায় বাচ্চারা ভগবানের রূপ পায়। কিন্তু যেই 5 বছর হয়ে যায় বা তার আগের থেকেই যদি এই জিনিসগুলো প্র্যাকটিস করানো হয়, তাহলে ওটা এক রকমের ডেভেলপমেন্ট হয়ে যায় মানুষের ভেতরে, ঠাকুরের প্রিন্সিপালস গুলো, কথাগুলো। তো আমাদের উচিতটা কি? আমাদের উচিত এটাই, ওই পয়েন্টটাকে খুঁজে বার করা যে দূষণটা হয়েছে কেন? নিজের স্বার্থের জন্য। আশেপাশে যেই চিন্তা ভাবনা সবাই হয় যে আমার কারুর দরকার নেই, ওটাই সবচেয়ে বড় দূষণ। বাকি যে এয়ার পলিউশন হচ্ছে বা রিভার পলিউশন, ওয়াটার পলিউশন, ওগুলো তো আফটার এফেক্ট, তাই না? কারণ আমি যদি জোরে হাতটা টেবিলের উপরে মেরে দিই, আমার হাত ব্যথা হয়ে গেল, ওই ব্যথাটা আফটার এফেক্ট। কিন্তু ওই মারলাম কেন? ওই ইম্পালসটা কেন হলো? ওই ইম্পালসটা আমাদের আইডেন্টিফাই করা দরকার যে হচ্ছেটা কোথায় মানুষের মধ্যে। ওই জিনিসটা যদি, এটা একদিন হবে না, কিন্তু এটা রিপিটেডলি ডেইলি বেসিসে প্র্যাকটিস করতে হবে। তাই ঠাকুর বলেছেন যে জিনিসগুলো উনি বলে গেছেন, সকালে উঠে যে ভোরবেলায় 3:30 সময় উঠে যে বলেন ধ্যান করতে, এবং ইষ্টভৃতি সময় মতো করে সোস্টাইনি নিয়ে যজন যাজন, যজন করতে, মানুষদের নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করা, যাজন করতে, আমাদের যে গুরু ভাই আছেন ওনাদের মধ্যে গিয়ে তুলে ধরা। এই যে সেশনটা আমাদের হচ্ছে, এরকম আরো সেশন করা ডিজিটাল মিডিয়া ইউজ করে, বাড়ি গিয়ে গিয়ে লোকজনদের সাথে বলা। নিজে আমরা যখন কিছু একটা ভালো ফিল করি, আপনি বলেন কিনা, আমরা প্রত্যেকে বলি, আমি হয়তো একটা ভালো সিনেমা দেখে আসলাম, বলবেই যে হ্যাঁ এই সিনেমাটা খুব ভালো ছিল। ইন্ডিয়া আর ইংল্যান্ডের ম্যাচ হলো, ইন্ডিয়া খুব ভালো করে জিতে গেল, প্রত্যেকে বললো ওই খেলা দেখেছিলে, কত ভালো খেলা হলো, খুব ভালো, দুর্গাপুজোতে খুব ভালো মণ্ডপ তৈরি হলো, ওই মণ্ডপটা দেখেছো, কত ভালো। তো এটা কি, আমাদের মানুষের প্রত্যেকটা জীবের মধ্যে একটা বেসিক ইনস্টিংক্ট থাকেই অন্যদেরকে নিয়ে চলার জন্য। তো আমরা যেই মুহূর্তে এটা শুরু করে দিই ভাবা যে না আমাদের কারোর দরকার নেই বা আমরা একা থেকে যাব, ওখানেই দূষণ হয়ে গেছে। আর ওই দূষণটা যত দেরি হবে গুরুর নাম নিয়ে প্র্যাকটিস করতে, অত কঠিন হয়ে যাবে। এটা হয়ে গেল, আপনি ধরুন একটা হাইটের মতো। একটা মানুষের যখন বলে না যে একটা বছর অবধি হাইট বাড়ে, তারপরে আর মানে হাইট বাড়ে না। এজন্যই বলে ছোটবেলায় খুব খেলাধুলো করো, লাফাও, বাস্কেটবল খেলো, কেননা একটা একটা সার্টেন বয়স অব্দি হাইটটা বাড়বে। এটা ওরকমই, যত দেরি হবে গুরুর নাম নিতে, আর যত দেরি আমরা করব, আমরা একটা ওরকম মেন্টালিটিতে ঢুকে যাব যে কিছু আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। এটা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জিনিসে এটা ইমপ্লিমেন্টেবল। একটা লোহা যখন গরম হয় তখনই মারতে হয়, তখনই ওই শেপটা নিয়ে নেয়। আজকাল ইনস্টাগ্রাম, ফেসবুকে অনেক আছে কাঁচ কিভাবে তৈরি হয়, অনেক র্যান্ডম রিলস দেখা যায় যে গ্লাস ফ্যাক্টরিতে কাঁচ কিভাবে তৈরি হয়। আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, কিভাবে তৈরি হয়? দেখেছেন ভিডিওগুলো? সিলিকন, সিলিকনটাকে আগুনে ঢোকায়, আগুনে তখন সিলিকনটা গলে যায় ওরকম ভাবে, আর তখন সব শিল্পীরা যাদের প্রচুর নলেজ, ওরা এইভাবে এইভাবে সব বিভিন্ন ডিজাইন করে ওটা একটা ভালো শেপ দেয়। ওরকমই আমাদের মাইন্ডসেটকে, আমাদের নিজেকে একটা ওরকম শেপ দিতে হবে। কি করে দেব আমরা? কি করে? আমাদের উচিত এরকম একজন শ্রী শ্রী ঠাকুরের মতো একজন পুরুষোত্তমের কাছে আসা, ওনার কথাগুলো পড়া, ওনার ওই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা। আর এই ইমপ্লিমেন্ট হবে কি করে? ওটার জন্য উনি সাপোর্ট সিস্টেম দিয়ে রেখেছেন, যেগুলো বলেছেন উনি করা প্রত্যেকটা জিনিস। এখন ধরুন এই সাপোর্ট সিস্টেম গুলো কি? ইষ্টভৃতি ষষ্ঠনী যজন যজন। আরেকটা উদাহরণ আমি দেবো সকলকে, আপনারা জানেনই তাও। টাইমবার গাছ যেটা হয়, যেটা যেই গাছ নিজে হয়তো বেড়ে যায়, কিন্তু যেই আমরা একটা ডান্ডা বা এরকম ছড়ি দিয়ে দিই, ওটা ওটাকে ধরে ধরে এইভাবে গ্রো করে যায়। তো ওই ধরুন ওই গাছটা, আমরা ওই গাছে যতক্ষণ না লাইট পড়বে না, গ্রোথ হবে না, আমরা বাড়তে পারবো না, আমরা ঠিক দিশায় বাড়তে পারবো না। হয়তো ওই লাইটটা ধরুন আমরা ঠাকুরের দীক্ষা নিয়ে নিলাম, আমরা ঠাকুরের নাম পেয়ে গেলাম, এবার আমরা যদি যেটা উনি বলেছেন ওগুলো যদি ঠিক মতো না মেনে চলি, হয়তো আমরা বেড়ে যাব, কিন্তু ওটার কোনো ডাইরেকশন হবে না। ঠাকুরের নাম নিয়ে নিলাম, ঠাকুরের দীক্ষা নিয়ে নিলাম, গুরুর কাছে এসে গেলাম, হয়ে গেল না। ওই স্টিকটা আনা ভীষণ দরকার। ওই স্টিকটা হচ্ছে কি? ওই স্টিকটা হলো ওই ডিসিপ্লিন, যেটা আমাদের জীবনে আনতে হবে, যেটা গুরু বলেছেন করতে। ইষ্টভৃতি, ঠাকুরের নাম, ধ্যান, যাজন। যেই ওই স্টিকটা আসবে আপনি দেখবেন দুটো গাছ, প্রত্যেকে দেখবেন ভিডিও,
একটা গাছ যেখানে স্টিক নেই, যেই ক্লাইম্বার, শশা গাছে যদি ক্লাইম্বার না হয়, ও গমলা থেকে বেরিয়ে বাইরে কোথায় চলে যাবে তার ঠিক নেই। গাছ থাকবে কিন্তু গ্রো হবে, গাছের সব প্রপার্টি থাকবে, কিন্তু ফল আসবে না। যেটা ও কেপেবল, একটা শশা গাছ প্রপার ভালো শশা দেওয়ার কেপেবল, ওটা পাবে না। ওটা তখনই পাবে যখন ওই স্টিকটা থাকবে, যেটাকে ধরে এরকম 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 ভাবে উঠে যাবে, গ্রোথ হবে, তখনই দেখবেন ফল হচ্ছে ওটা। তো এটা চলে আসে প্র্যাকটিসের জন্য। ওই গ্রোথটাকে ধরুন দূষণ হলো ওই গ্রোথটার মধ্যে, ওটা এক রকমের দূষণ, ওটা পুরো ফুল ফ্লেজেড প্যাকেজ হলো না। কিন্তু যেই প্রপার ওয়েতে আমরা ইমপ্লিমেন্ট করব, আমরা দেখবো গ্রোথ হচ্ছে। এবার গ্রোথ মানে কি? গ্রোথ মানে কি নিজের ব্যাংক ব্যালেন্স বেড়ে যাওয়া বা নিজে হায়ার পজিশনে আনা? না, ওটা ওটা গ্রোথ ঠিক আছে, ওটা দরকার আজকের ডেটে, কিন্তু আসল গ্রোথ তখন হবে যখন আমরা ঠাকুরের জিনিসটা আরো যারা আমাদের আশেপাশে আছেন ওনাদের মধ্যে ইমপ্লিমেন্ট করাতে পারবো। আর প্রত্যেকে যখন রিয়েলাইজ করবে যে দূষণের সলিউশন এয়ার পিউরিফায়ার কিনে বা ওয়াটার পিউরিফায়ার কিনে হবে না, দূষণের সলিউশন হবে নিজের অ্যাক্টিভিটি গুলো এইভাবে নিয়ে যাওয়া যে আমি একা ওটা না ভেবে প্রত্যেকের যেন ভালো হয়। কি করে হবে ওইটা আইডেন্টিফাই করা, এবং প্রত্যেকটা এক, যেমন ঠাকুর বুঝতে পারতেন না এক আর এক দুই, উনি কোনোদিনও বুঝতেই পারতেন না। ঠাকুরের ছোটবেলাকার গল্প আমরা জানি, ঠাকুর টিচার বলছে এক আর একে দুই, উনি বুঝতেই পারছেন না এক কি। ওনার বোঝাটা এতটা হাই অর্ডারে রয়েছেন যে উনি প্রত্যেকটা জিনিসকে একই দেখেন। তো আমাদের চেষ্টা করতে হবে আমরা কিভাবে দেখতে পারি ওই জিনিসটাকে। যখন একটা ঠাকুর যখন যেতেন টাঙা করে, যখন ঘোড়ার পিঠে মারতো, ওনার পিঠে গা হয়ে যেত। তো এই জিনিসটা ডেভেলপ যতক্ষণ যদি আমরা করতে পারি, তাহলেই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমরা দূষণ থেকে মুক্ত হওয়ার পথে হয়তো শুরু হয়েছে। ওটাকে বলে এমপ্যাথি ইংরেজিতে, বাংলা ওয়ার্ডটা আমি মাফ করবেন মনে পড়ছে না, তবে ইংরেজিতে ওটাকে এমপ্যাথি বলে। এমপ্যাথেটিক মাইন্ডসেট কি করে ডেভেলপ করা যায়, কি করে ডেভেলপ করব, রেফারেন্স নিতে হবে, আর এবং ওটার চারিদিকেই ঘুরে রাখতে হবে আমাদের। ওটা কি? ওটা হচ্ছেন শ্রী শ্রী ঠাকুরের মতো একজন আদর্শ, যিনি বলে গেছেন কোথায় ঠিক কোথায় ভুল। ওই জিনিসটা আইডেন্টিফাই করার এবিলিটিটা প্রথম প্রথম স্টেপ হবে দূষণের থেকে মুক্ত হওয়ার জন্য। তো তো এই আর কি, এটা নিয়ে মানে আপনার খুব সহজ প্রশ্ন ছিল, কিন্তু উত্তরটা অনেক লম্বা হয়ে গেল, কেননা আমি ভাবলাম একটু বুঝিয়ে বললে ভালো হয় এই আর কি। অসাধারণ অসাধারণ, খুব মনোমুগ্ধ হয়ে শুনছিলাম আপনার সে আলোচনাটুকু। যে দূষণের কথা বলতে গিয়ে, মানে দূষণটা আসলে কত প্রকার ভাবে যে হয়, আমি একটু আগে একটা জায়গায় শুনেছিলাম, আমি জানি না কতটুকু সত্য, একটু আমাকে যদি সহযোগিতা করেন। আহ, শ্রী শ্রী ঠাকুরের মা যখন শ্রী শ্রী ঠাকুরকে বলেছিলেন যে দেখ তোর দিদিমা কি বলে দেখ, তখন আহ, ওখানে গিয়ে শ্রী শ্রী ঠাকুরকে দুটো প্রসাদ দেওয়া হয়েছিল, পান এবং সুপারি আনার জন্য। শ্রী শ্রী ঠাকুর তখন দুটো পয়সা নিয়ে অনেকটা দূরে গিয়েছিল, তখন আবার তিনি আবার ব্যাক আসছেন, যে কোন পয়সা দিয়ে সুপারি এবং কোন পয়সা দিয়ে পান আনতে বলেছেন সেটা তিনি সঠিক ঠিকভাবে দিক নির্দেশনা দেননি, বিধায় তিনি আবার ব্যাক আসছিলেন। ব্যাক এসে আবার তখন বলছে যে দুটা প্রসাদ দিলাম, যে কোনো একটা দিয়ে পান আর যে কোনো একটা দিয়ে সুপারি আনলেই তো হয়। তখন ঠাকুর প্রশ্ন করেছিলেন যে না, পানের টাকা দিয়ে সুপারি কিনলে কি হয়? পানের টাকা দিয়ে পানে কিনতে হয়, সুপারির টাকা দিয়ে সুপারি। এটা শুনেছিলাম একটা আলোচনায় এক দাদার, জানি না কতটুকু উম, আহ, সত্য ঘটনা এটা। আহ, তাই সিসি ঠাকুর এরকম খুব সূক্ষ্ম বিষয় নিয়ে চিন্তা করতেন, যেন কোন দিক থেকে যেন দূষণ না ছড়ায়। তার চিন্তার চেতনার স্তরটা এত বেশি হায়ার ছিল যে এটা আসলে কল্পনা করা যায় না। তো আমরা সিসি ঠাকুরকে ধরে আহ, যে আরতর ভাবে কিভাবে দাদা শ্রী শ্রী ঠাকুরের বিষয়গুলোকে বা শ্রী শ্রী ঠাকুরের কে জানতে গেলে আহ, কি করণীয় আমাদের, যে আমরা অনেকেই ধরেও, যেমন আমি শ্রদ্ধেয় সৌভিকদার একটা বিষয় কোট করছি, গত এপিসোডের একটা বিষয় তিনি বলছিলেন এক জায়গায়, আহ, একটা টর্চ লাইট যদি আমাদের হাতে হাতে থাকে, সেটাকে আমরা ধরে বসে থাকলে হবে না, সেটাকে চতুর্দিকে যদি আমরা একটু মুভ করতে পারি, তাহলে আমাদের আমাদের জীবনের যে রাউন্ডলি যে চারিদিকে যে অন্ধকারটুকু আছে, চাইলে আমরা গুছিয়ে নিতে পারবো। নিশ্চয়ই। ঠিক তেমনি ভাবে আমরা শ্রী ঠাকুরকে গ্রহণ করার জানার যে একটা বিষয় আছে,
তাকে গ্রহণ করা এবং আরতর ভাবে কিভাবে আমরা বুঝতে পারি শ্রী ঠাকুর কি, একটু যদি বলতেন যে আমাদের জীবনে যাতে কোনো দিক থেকে যেন দূষণ না চড়াই বা গভীরভাবে যদি জানতে চাই তাহলে কিভাবে সম্ভব সেটা শ্রী ঠাকুরের, যদিও বা একটু বলতেন আমার ব্যক্তিগতভাবে সুবিধা হতো আর কি দাদা। নিশ্চয়ই চেষ্টা করবো দাদা। প্রথমত আপনি এত ভালো উদাহরণ একটা দিলেন, ধন্যবাদ জানাই। মাথায় অনেক কিছু আরো আইডিয়া চলে আসে কিভাবে বলা যায়, এবং আপনার উদাহরণতেই আপনার উত্তরটাও রয়েছে। ওটা নিয়ে যদি আমরা আলোচনা করি যে ওই যে ঘটনাটা হলো, ওটা দিয়ে আমরা কি বুঝতে পারি? আমরা ডিজাইনের আমাদের কাজ তো, আমি ডিজাইনার, অনেকে হয়তো জানেন, আমাদেরকে সবসময় বলা হয় অ্যাটেনশন টু ডিটেল। এবার অ্যাটেনশন টু ডিটেল মানে কি হয়? সূক্ষ্ম, প্রত্যেকটা সূক্ষ্ম জিনিসে। কিসের সূক্ষ্ম জিনিসে? প্রোডাক্ট ধরুন, যে কোনো একটা ফোন হলো বা যে কোনো আমরা ডিজাইন, যা একটা বস্তু প্রত্যেকটা সূক্ষ্ম জিনিসে যেন খুব ভালোভাবে জোর দেয়া যায়, খুব ভালোভাবে যেন চিন্তা ভাবনা করা যায়, এটা পিক্সেল পারফেক্ট ব্যাপার হতে হবে। তো অ্যাটেনশন টু ডিটেলের ইম্পর্টেন্স যে কি সাংঘাতিক, আর ওটা যদি অ্যাটেনশন টু ডিটেল দেয়া যায় নিজের জীবনের ক্ষেত্রে, তাহলে রেজাল্টটা কি হয় ওটা আমরা শ্রী ঠাকুরকে দেখলেই বুঝতে পারি। উনি কি করেছেন? উনি অ্যাকচুয়ালিতে হি ইজ দ্য পায়োনিয়ার অফ অ্যাটেনশন টু ডিটেল। উনি এক্সাম্পল দিয়েছেন যে ডিটেল কতটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিসে নিজের জীবনে। চিন্তা ভাবনা, কাজ কর্ম, চলা, আচার আচরণ, খাওয়া দাওয়া, ওঠা বসা, কোথায় যাচ্ছি, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটার সাথে লিঙ্ক রয়েছে। লিঙ্ক না হলে ইউনিভার্সটা এক্সিস্টই করতো না কখনো। কেননা ওটাই ওটাই অ্যাকচুয়াল ল অ্যান্ড অর্ডার, ওটা আমাদেরকে বুঝতে হবে। তো এটা চাণক্যর আমি ঘটনাতেও পড়েছিলাম যে চাণক্য বসে রয়েছেন এবং উনি কিছু কাজ করছেন, আর প্রদীপের অন্ধকার ছিল, প্রদীপে কাজ করছেন। কেউ একজন আসলো ওনার কাছে, বলল যে আমি কিছু ব্যক্তিগত কথা আপনার সাথে বলতে চাই। তো উনি পট করে প্রদীপটা নিভিয়ে দিলেন, অন্য একটা প্রদীপ জ্বালালেন। বললেন, এটা কি করলেন আপনি? তো নিজেই বললেন কি করলেন, উনি উত্তর দিলেন যে ব্যক্তিগত কথার জন্য নিজের ব্যক্তিগত প্রদীপের তেল আমি খরচা করতে চাই। তো এটাও এক রকমের আরেকটা এক্সাম্পল হতে পারে। ঠাকুরের এক্সাম্পলটা তো চরম, মানে ওটার উপরে কিছু হবেই না। ওনার ওনার মা ওনাকে বললেন সেরকম, মা বললেন নিজের জায়গায়, কিন্তু শ্রী ঠাকুর নিজের জায়গায় দাঁড়িয়ে একজন ছেলের পার্সপেক্টিভ থেকে মায়ের প্রতি যে অ্যাটাচমেন্ট আর শ্রদ্ধা, প্রত্যেকটা জিনিস কিভাবে অ্যাকসেপ্ট করা যায় ওটাকে ডিটেল দেয়া। তাহলে আমরা ভাবুন কতটা লেভেলে ডিটেল দেয়া যেতে পারে। দু পয়সা দিলেন, একটা হাতে পান আনবি, একটা হাতে সুপারি আনবি, ঠিক আছে কোনো একটা নিয়ে চলে আসবো, হয়তো আমরা ভাববো তাতে কি এসে যায়। কিন্তু উনি ওনার মায়ের পার্সপেক্টিভ থেকেও ভাবলেন যে উনি হয়তো ওই দুটো পয়সা কোথা থেকে নিয়েছিলেন, ওনার মনে হয়তো কিছু হতে পারে, ওনার হয়তো কিছু ইমোশনাল অ্যাটাচমেন্ট হতে পারে যে এটা দিয়ে আমি সুপারি আনবো। তো অন্যর পার্সপেক্টিভে গিয়ে ওই জিনিসটা বোঝা, ওটাকেই তো এমপ্যাথি বলে। অন্যের জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কি করে বুঝতে পারি, এর চেয়ে পিওর থট কিছু হতে পারেই না। কেননা উনি নিজের জায়গায় সবই এক ভাবছেন। উনি নিজের মায়ের পার্সপেক্টিভ থেকেও ভাবছেন যে কি হতে পারে, মায়ের সাথে এমপ্যাথি করছেন, এবং মায়ের প্রতি তো মানে পৃথিবীর সবচেয়ে বেশি শ্রদ্ধা এবং ওনার রেসপেক্ট রয়েছেই। উনি মা, ওনার ভগবান, ওনার সবকিছু ছিলেন উনি, ওটা তো রয়েছে, তার সাথে সাথে ওই জিনিসটাও রয়েছে। আর এটা আমরা অনেক জায়গায় দেখতে পারি যে ছোট ছোট জিনিস কি করে ইম্পর্টেন্ট হতে পারে। এবং এবার সৌভিকের যে এক্সাম্পলটা ছিল ওটাও খুব ভালো এক্সাম্পল ও দিয়েছিল, যে একটা লাইট যদি একটা দিকে আমরা রেখে দিই, ওটা হয়তো পুরোপুরি ফুলফিল হতে পারে না। যেমন এই 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 ল্যাম্পটা যেমন আছে, এটা আমার মুখের দিকে হয়তো লাইট করছে, কেন ওটার শেপটা ওরকম, ওটার বৈশিষ্ট্যটা ওরকম। কিন্তু যদি ওরকম সার্কুলার হতো তাহলে চারিদিকে লাইটটা হতো। আর সেরকমই সূর্য একটা সার্কুলার লাইট, যে পুরো পৃথিবীকে, পুরো আমাদের সোলার সিস্টেমকে, সূর্যমন্ডলকে লাইট দিচ্ছে। তো ওটা আমাদের ডিউটি আর অ্যাকশন যে আমরা ওটাকে ঘোরাবো। তো গুরুর যে মানে ইম্পর্টেন্সটা কিরকম, কি করে আমরা তুলে ধরতে পারি, ওটা ডেফিনেটলি অ্যাটেনশন টু ডিটেল দিয়েই হবে। এবং অ্যাটেনশন টু ডিটেল, সূক্ষ্ম জিনিসের, প্রত্যেকটা সূক্ষ্ম জিনিসের প্রতি আমরা যদি ফোকাস করি, তাহলে আমরা দেখব যে প্রত্যেকটা জায়গায় আমরা দূষণ সরাতে পারি এবং পিওর থটস রাখতে পারি। এটা প্রত্যেকটা জিনিসে এক্সিস্ট করে। আমরা অ্যাকচুয়ালি কি করছি, আমরা আজকে এতটা নিজেকে নিয়ে সকলে ভাবতে লাগি, নিজেকে ছাড়া অন্য কোনো জিনিসের উপরে যখন কাজ করি,
তখন কিন্তু ঠিক আমরা অ্যাটেনশন টু ডিটেল করি। কোনো কিছু কিন্তু র্যান্ডমলি করলে পৃথিবীতে হয় না। এখন ধরুন একটা ম্যাকবুক, ধরুন একটা ল্যাপটপ আছে। ল্যাপটপের মধ্যে অনেক ইলেকট্রিক্যাল পার্টস রয়েছে, অনেক সার্কিট রয়েছে। এবার দাদা বলুন ওটা তো ডিটেল, ওটার ভেতরকার ডিটেল। কোন তারটা কোথায় গেছে, কোন পোর্টে গেছে, একটা সূক্ষ্ম জিনিস তুলে যদি আমরা অন্য কোথাও লাগিয়ে দিই, ওটা কি কাজ করবে? করবে না। এটাই হচ্ছে সূক্ষ্মতার মহত্ব, এটাই আমরা বলবো। তো একটা সাধারণ ল্যাপটপ বা একটা ইলেকট্রনিক জিনিসে যদি এত বড় ইম্প্যাক্ট করে দিতে পারে, এখন যদি আমি এটা একটা লাইট, এটার মধ্যে একটা সুইচ রয়েছে, সূক্ষ্ম সুইচ, আমি এটা অফ করে দিলাম, পট করে অফ হয়ে গেল এক টাচ দিয়ে। এটা যদি নিজের বিহেভিয়ার বা নিজের এটা চেঞ্জ করতে পারে, তাহলে ভাবুন আমরা তো মানুষ, আমরা হচ্ছে পৃথিবীর সব থেকে কমপ্লেক্স জীব। আমাদের মধ্যে ছোট ছোট জিনিস কতটা ভ্যালু রাখতে পারি, রাখা উচিত। কেননা মাইনর মাইনর সূক্ষ্ম জিনিস যদি আমরা নিয়ে এদিক ওদিক করি, আমরা হয়তো সাময়িক বুঝতে পারবো না কোথায় আমাদের প্রবলেমটা হচ্ছে, কিন্তু ওটা কোথায় গিয়ে যে কি প্রবলেম আমাদের করবে, ওটা বোঝানোর চেতনাটাও আমরা হারিয়ে ফেলবো। এই জন্যই শ্রী ঠাকুর বলেন শরীরটাকে মন্দিরের মতো রাখতে। শরীরটাকে মন্দিরের মতো রাখতে মানে কি? ভালো খাওয়া, ঠিক মতো নিজেকে পরিষ্কার রাখা, হ্যাঁ সেটাও, কিন্তু তার সাথে নিজের চিন্তা ভাবনা, কাজ কর্ম, চলন, আচার আচরণ, ওগুলোকে ওইভাবে ট্রিট করা। যে একটা মন্দিরে যেরকম সবকিছু আমরা পিওর ভেবে রাখি, ওটা একটা মেটাফর, ওটা এক রকমের মুহাবরা বলে হিন্দিতে, বা ওটা একটা রেফারেন্সের জন্য দিয়েছে। অ্যাকচুয়ালিতে ব্যাপারটা কি, এটা বোঝা এবং এই জিনিসটাকে মেনে নেয়া যে আমরা যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস করছি, ওটা ইম্প্যাক্ট কিন্তু একটা পরবর্তীকালে হবে। কি কি লেভেল সূক্ষ্মতা আমরা যেতে পারি, ওটা আমরা বুঝবো কি করে? প্রশ্ন হতে পারে যে কত সূক্ষ্ম লেভেলে যাবো না, এটা কি করে বুঝবো? যখন আমরা একজন ওরকমের ব্যক্তিত্বর লাইফস্টাইল দেখবো যে উনি কোন সূক্ষ্ম লেভেলে গেছিলেন। এই যে আপনি এক্সাম্পলটা দিলেন, ওটা আমরা একটা রেফারেন্স দিতে পারি যে শ্রী ঠাকুর একটা অত মাইনর জিনিসের মধ্যে এত উনি ডিটেলে গেছিলেন, তাহলে আমরা তো কিছুই করছি না, আমরা তো পুরোটাই পলিউটেড, আমাদের প্রত্যেকে পুরোটাই দূষিত, মানে দূষণ হচ্ছে। এবং আজকাল আমরা কি দেখছি যে যারা ইভেন 40 বছরের মধ্যে কোমর ব্যথা স্টার্ট হয়ে যায় আজকাল। আমারই হয়েছে, কয়েকদিন আগে গিয়ে আমি চেয়ারটা কিনেছি, লোয়ার ব্যাকে পেন হচ্ছে। কেন? আমরা নিজের কিছু কিছু হয়তো খাবার দাবার, চাল চলন, আচার আচরণে ওরকম হয়েছে যে শরীর, আমরা হয়তো নিজের ছোটবেলার সময় ভেবেছি যে হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু ওটা 100% যেরকম করা উচিত ছিল ওইভাবে আমরা ডিটেল দিন, এই জন্য বাই 40 আমাদের ব্যাক পেন স্টার্ট হয়ে যায়। ওটার জন্য হয়তো ergonomic চেয়ার তৈরি হয়ে গেছে, কিন্তু লাইফস্টাইলটা কতটা ইম্পর্টেন্ট ওটা কেউ বলে না। তাই সলিউশন বার করা একটা জিনিস, আর রুট কজটা ফাইন্ড করা আরেকটা জিনিস। আমার মনে হয় রুট কজটাই অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, আর ওটা হবে গুরু দিয়ে। কিভাবে হবে? প্র্যাকটিস দাদা। আমার মনে হয় প্র্যাকটিস আর ইন্ট্রোস্পেকশন। আমরা যে আজকে এই কথাবার্তা বলছি, আমরা যে এই ডিসকাশন করছি, খুব ভালো বললাম, খুব ভালো লাগলো, বন্ধ করে দিলাম, শুয়ে পড়লাম, ওটা একটা জিনিস। ওখানে থামবে না কিন্তু ওটা, এই জিনিসটা হবে কি করে? গুরুকে আমরা ধরে নিলাম, দ্য মোমেন্ট আমরা নিজেদের মধ্যে ওটা ইমপ্লিমেন্ট করা স্টার্ট করব, এক একে স্টার্ট হবে সবকিছু, এম্পাথাইজ করা স্টার্ট করবো। এটা প্র্যাকটিস, ওটা একদিনে হবে না। দেখতে হবে, গেলাম শ্রী ঠাকুরের বই হয়তো পড়লাম, ওটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। উনি পানের ওই জিনিসটা বললেন 2 পয়সা দিয়ে, উনি যে ফেরত গেলেন, উনি নিজের মাকে জিজ্ঞেস করলেন কোন পয়সা দিয়ে পান আনবো, কোন পয়সা দিয়ে সুপুরি আনবো। কেন হলো এই জিনিসটা? কি এমন জিনিস হয়ে থাকবে ওনার মধ্যে? কোন লেভেলে উনি গিয়ে, কোন উচ্চস্তরের লেভেলে গিয়ে উনি ভেবেছেন ইম্পর্টেন্স দেয়া সূক্ষ্মতার মধ্যে? ওটা আমি নিজের লাইফস্টাইলে কি করে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, কোথা দিয়ে স্টার্ট করতে হবে, ওই জিনিসটা আইডেন্টিফাই করা। এবং গুরুকে ধরা মানে কি? গুরুর ছবি রেখে পুজো করে নিলাম, ইষ্টভীতি করে নিলাম, হয়ে গেল না। গুরুকে ধরা মানে গুরুকে ধরে চলা, আমরা চলতে থাকি। আমাদের লাইফ একটা জার্নি, এটা এক রকমের একটা, আমরা চলেছি তো ওনাকে নিয়ে চলতে হবে আমাদের। নিয়ে চলা মানে কি? ছবি রাখা মোবাইল ফোনে না। নিয়ে চলা মানে উনি যেটা বলেছেন ওটা ইমপ্লিমেন্ট করা। ইমপ্লিমেন্ট করা মানে কি? উনি বলে দিলেন সকালে ওঠো 3:30টার সময় ধ্যান করো, করো। ধ্যান কি করতে হবে ধ্যানে? ওটা করে আমার কি করে আমি আরো নিজেকে হায়ার অর্ডারে নিয়ে যেতে পারি? ইটস এ কনস্ট্যান্ট প্র্যাকটিস।
যেরকম অ্যান্ড্রয়েডে কনস্ট্যান্টলি ব্যাকগ্রাউন্ডে কিছু কিছু টাস্ক চলতে থাকে ফোনটাকে চালানোর জন্য, ওরকমই কনস্ট্যান্টলি আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে নিজের থটে ঠাকুরের মনন করতে হবে যে ঠাকুরের পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে কি হতে পারে। যেমন শ্রীকৃষ্ণ ছিল, শ্রীকৃষ্ণ ইজ এ সায়েন্টিস্ট অফ সুপ্রিম অর্ডার। শ্রী ঠাকুর সুপ্রিম অর্ডার সায়েন্টিস্ট কি করে হতে পারেন? উনি একজনের সাথে কথা বলছেন কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওনার মাথায় এটাও রয়েছে অন্য ব্যাপারে ভাবা। পট করে বললেন এই তুই আজকে রাত্রিরে এখানে এসে ঝাড় দিবি। ওরকম অনেক আমরা ডিসকাশন দেখেছি যে ঠাকুর বসে আছেন, অনেক লোকজনরা এসে কথা বলছেন, হয়তো একটা খুব ভালো ডিসকাশন হচ্ছে, কেষ্টদা কিছু হয়তো লিখছেন, প্রফুল্লদা কিছু লিখছেন, ঠাকুর বলছেন, পরক্ষণেই তিনি বললেন এই তুই আজকে যাবি না তো, ওই ট্রেনটা করে যাবি না, এখানে পুরো আমার এই ঝাড় দিবি, বারান্দাটাকে ঝাড় দিবি। কি করে হলো? ও ভাবলো কি ব্যাপার, বললেন ঠিক আছে ঠাকুর বলেছেন যখন করতে হবে, ঠিক আছে উনি করলেন। ঠিক তারপরে জানতে পারলেন যে যেই ট্রেনে উনি যেতে যাচ্ছিলেন ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, উনি বেঁচে গেলেন। তো এটা ঠাকুর বললেন হয়ে গেল নিশ্চয়ই, কিন্তু আমাদের উচিতটা কি, কি করে হতে পারে? মানে ঠাকুরের পার্সপেক্টিভ ওই অর্ডারে আমরা যেন ঠাকুরের কাছে নিজেকে সমর্পিত করে, নিজেকে সারেন্ডার করে, ওই অর্ডারের 1% যদি আমরা ওই মাইন্ডসেটটা আনতে পারি, অন্যদের জন্য ভাবা, চেতনা, ওটাকেই বলে চেতনা। তো নিজেকে একটা হায়ার অর্ডারে নিয়ে যাওয়াটা আসল কাজ হলো, আর ওটাই দূষণ সরানোর আমার মনে হয় বেসিক যদি আমরা বলতে পারি ওটাই হবে আমাদের। ওটা হবে নিজের প্র্যাকটিস দিয়ে, নিজের চাল চলন দিয়ে, যজন করতে হবে, মানুষদের কাছে যেতে হবে এবং একটা এরকম মাইন্ডসেট ডেভেলপ করা যে আমি একা নয়, অন্যদের মধ্যে ভালোটা খোঁজা। ওটা তখনই হবে যখন আমি যজন করে নিজেকে লেভেলে তুলতে পারবো। আর নিজেকে লেভেলে কিভাবে তুলতে পারবো? চিন্তা ভাবনা করা এবং ভালো যে জিনিসগুলো আমরা ঠাকুরের করছি ওগুলো গিয়ে আলোচনা করা, লোকজনদের সাথে বলা এটা আমার বিষয়, এটাই ভাবে। আর ওগুলোকে সাপোর্ট করবে কি? এটা একটা পুরো সায়েন্টিফিক জিনিস। ঠাকুর ইজ সুপ্রিম সায়েন্টিস্ট, ঠাকুরের মতো সায়েন্টিস্ট কেউ হতে পারবে না। উনি সায়েন্টিস্ট, উনি ফিলোসফার, উনি সবকিছু। হি ইজ কমপ্লিট এভরি, হি ইজ এ ইউনিভার্স, হি ইজ আ ফাউন্ডেশন অফ আর এন্টায়ার ইউনিভার্স। আর উনি যেগুলো বলেছেন আমাদের চাল চলন, সূক্ষ্ম জিনিসগুলো প্রতি অ্যাটেনশন দিয়ে ওগুলোকে মহত্ব দেওয়া এবং ওগুলোকে মেনটেন করায় সাপোর্ট সিস্টেমের হিসাবে কাজ করবে। আমি হয়তো যজন করছি, হয়তো জন করছি, কিন্তু আমি আমার খান পান যেটা ঠাকুর বলেছেন যেইভাবে খেতে, আমি হয়তো খাচ্ছি না। আমি হয়তো আমিষ ছাড়তে পারছি না, একজন আমিষ ছাড়তেই পারলাম না। কি হয়েছে তাতে? আমি তো ঠাকুরের কাজ করছি। ওটা যে কিভাবে ব্যাকফায়ার করবে আমরা বুঝতেই পারবো না। ওটা ঠাকুর অলরেডি টেস্ট করে দেখেছেন কোথায় প্রবলেম হয়। এই জন্যই উনি বলেছেন ওগুলোকে না করতে। ওটা নিজে এক্সপেরিমেন্ট করার দরকার নেই, ওটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। যেরকম ডাক্তার বলে যে তুমি অ্যান্টিবায়োটিক দিনে 2 বার খাও, খাওয়ার পরে খাও। আমরা এক্সপেরিমেন্ট করি না খাওয়ার আগে খেয়ে খালি পেটে পেট খারাপ করার জন্য, আমরা শুনে নিই। ওরকমই ঠাকুর যেগুলো বলেছেন ওগুলো ইমপ্লিমেন্ট করা এবং ইন্ট্রোস্পেক্ট করা, এটাই হচ্ছে দূষণ সরানোর আমার পার্সপেক্টিভ থেকে বেসিক, দ্য বেস স্টার্টস ফ্রম দেয়ার। এই আর কি। দাদা আপনি আর মিউটে রয়েছেন। মানে বিশ্লেষণটাও খুব অপূর্বভাবে শুনছিলাম, এবং যারা অডিয়েন্সরা আছেন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আজকের যে আলোচ্য বিষয় দূষণ কিভাবে ছড়াতে পারে বা কিভাবে আমরা রোধ করতে পারি। পূজনীয় দাদা খুব সুনিপুণ ভাবে আমাদেরকে বর্ণনা দিয়েছিলেন। যে কথাটি বলছিলাম, আপনারা চাইলে এই অনুষ্ঠানটিকে আরো আরো মানুষের কাছে ছড়িয়ে দিতে পারেন শুধুমাত্র আপনার একটা শেয়ার বাটনে হিটের মধ্যে দিয়ে। আপনি চাইলে বিভিন্ন গ্রুপে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে এই অনুষ্ঠানটিকে ছড়িয়ে দিন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আজকের যে আলোচ্য বিষয় দূষণ, সেই বিষয়ে যদি কোনো জানার থাকে আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট সেশনে কমেন্টস রাখতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই উত্তরটুকু দেওয়ার জন্য। দাদার কাছে আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে আসছি। আর বেশি সময় নিব না। আমি একটা আহ, জিনিস জানার, আমার ব্যক্তিগতভাবে জানার ছিল, সেটা হচ্ছে কি, শ্রী শ্রী ঠাকুর তার যখন তিনি একদম 22 বছর বয়সে তিনি যেই গ্রন্থটা আমাদেরকে উপহার দিলেন, যে সত্যানুসরণ, সেই সত্যানুসরণে তার ফার্স্ট যে বিষয়টা ছিল সেটা হচ্ছে কি, আহ, দুর্বলতা। আমাদের দূষণ যে ছড়াচ্ছে, সেই দূষণ ছড়ানোর অন্যতম উপায় কি, আমাদের যে উইকনেস সেটা কি, দাদা কতটুকু আমাদের সেই জিনিসটা শ্রী ঠাকুরের বলাটা কতটুকু সঠিক, সেটা যদি একটু বিশ্লেষণ, বা দুর্বলতা থেকে আমাদের দূষণ সরায় কিনা
সেটা যদি একটু বলতেন। নিশ্চয়ই দাদা, একদম ঠিক। মানে এটা তো আমি এতবার পড়ি সত্যনারায়ণ শরণের এই লাইনটা, মানে প্রায় আমার এমন অভ্যেস হয়ে গেছে আমি ইংরেজিতে বেশি ওটা পড়ি, কেননা আমার অনেক কলিগসরা রয়েছেন, বন্ধুরা রয়েছেন যারা চাঁদ ঠাকুরের কথাটা আরো জানতে, তাই আমি ইংরেজিতে ওটা পড়ি এবং এদিক ওদিকে পোস্ট করি এবং ওদেরকে বলতে চাই। আমার এত অভ্যেস হয়ে গেছে যে আমি যদি নতুন পেন কিনি আমি ওই লাইনটাই লিখি। The degeneration of humanity began at the very moment when the unseen God was made infinite. সর্বপ্রথম আমাদের ওই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এটা কতটা ঠিক, আপনারা যে কোশ্চেন কতটা ঠিক কতটা ভুলের কোনো বিষয় না, কেন এটাই সবকিছু আমার পার্সপেক্টিভ থেকে, এটাই সব। ওই পয়েন্টটা আইডেন্টিফাই না করা, ওটাই তো দুর্বলতা। আর দুর্বল, আমি দুর্বল কিন্তু আমি অজ্ঞান, অজ্ঞানতা মানে আমি জানি না, ওটাই হচ্ছে দূষণ, ওখানেই হয়ে গেছে। এবং আমি জানতে চাই না, ওটা তো মনে হয় ওটার কোনো আর স্কোপই নেই। ওটা মানে যেমন নারীর নোংরা জল হয়, সিঙ্গাপুরের সব থেকে পারফেক্ট প্লান্টও ওটাকে পরিষ্কার করে বার করতে পারে না, ওরকম ওরকম লেভেলের দূষণ। বা হয়তো শিশু ঠাকুরের মতন পুরুষোত্তম কি পারবেন হয়তো, তাছাড়া কোনো উপায় নেই। তো ওই লেভেলে তো দুর্বলতা। এখন দুর্বলতা মানে কি? যেখানে বল নেই ওখানেই বলে দুর্বলতা। এবার বল মানে কি? শক্তি, সাহস। বল মানে স্ট্রেংথ, আমার যা বোঝা। স্ট্রেংথ মানে যেখানে ঠিক বুঝ রয়েছে। এবং ইন্টারভিউতে জিজ্ঞেস করে ইংরেজিতে, হোয়াট, তোমার কি স্ট্রেংথ, তোমার কি দুর্বলতা, তোমার কি শক্তি, কেন জিজ্ঞেস করছে? তো ওটার মানেটা কি? যেখানে আমাদের আইডিয়া নেই যে এই জিনিসটা, এই জন্যই দুর্বলতা। দুর্বলতা মানে কি? যেখানে বল নেই। বল মানে কি? পাওয়ার। পাওয়ার মানে কি? কন্ট্রোল। কন্ট্রোল আসে নলেজ থেকে। তো যে জায়গাতে আমাদের নলেজ নেই, যেখানে আমাদের জ্ঞান নেই, তো অজ্ঞানতাটাই দুর্বলতা। আমার মানে পার্সপেক্টিভ থেকে এটাই। তো ওটা আসবে কি করে? এটা অ্যাকসেপ্ট করে যে ওটা কেন বলা হয় দ্য ডিজেনারেশন অফ হিউম্যানিটি বিগ্যান। তো প্রথমেই আমরা যদি অ্যাজিউম করে নিই যে আনসিন গড ওয়াজ মেড ইনফানাইট, আমি কিছু জানি না, সব ঠাকুরের হাতে ছেড়ে দিলাম, তার মানে আমি কিছু করতে চাই না। না করাটা, ঠাকুর বলেছেন করো, হও, পাও। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, এটা একটা ইউনিভার্সাল ফ্যাক্ট। ঠাকুর বলেছেন বলে, এটা তো পৃথিবীর আমরা যদি ইতিহাস দেখি, ওখানেই হচ্ছে, ওখানেই জিনিস করা হচ্ছে, ওখানেই পাওয়া যাচ্ছে, আর ওখানেই হচ্ছে, আর ওখানেই পাওয়া যাচ্ছে। যদি আমরা নিজের পৃথিবীর ইতিহাস দেখি, কি হয়েছিল, পৃথিবী কি করে তৈরি হয়েছিল? পৃথিবী হলো একটা বিগ ব্যাং হলো, আমরা যেটা জানি, ঠিক আছে, সায়েন্টিস্টরা যেটা বার করেছে। ওখানে সূর্য থেকে ফেটে একটা কিছু তৈরি হলো, একটা মাটির গোলা ওরকম হলো। তারপরে প্রচুর গরম ছিল, গরমটা ঠান্ডা হবে কি করে? আগুনটা ঠান্ডা হবে কি করে? বৃষ্টি। তো চেতনা শুরুর থেকেই ছিল, একটা ইউনিভার্সে একটা অর্ডার ছিলই। এখন ওই রিয়েলাইজেশনটা, ওটা একটা অনেক অন্যরকম ডিসকাশন হয়ে যাবে। ঠাকুরের পুণ্যপুঁথিতে অনেক ওরকম ইনডেপথ বাণী থাকে, ওটা আজকে আমি ডিসকাস করতে চাইবো না, কেননা ওটা অশ্রদ্ধা হবে ওই জিনিসটার কম বিষয় ডিসকাশন করা। এই জন্য চেতনা শুরুর থেকেই ছিল ওখানে। বৃষ্টি হলো, তাই 60,000 বছর ধরে বৃষ্টি হলো। তারপরে ইচ্ছা, মাইক্রোবিয়াল ব্যাকটেরিয়া স্টার্ট হলো গ্রো করা, ইউনিসেলুলার অর্গানিজম স্টার্ট হলো, ওরা হলো। তারপরে ওখান থেকে ওরা অক্সিজেন পাম্প করলো, ওখানে ওখানে গাছপালা তৈরি হলো, গাছ তৈরি হলো, গ্রোথ হলো। তো এটা একটা প্যাটার্ন আমরা আইডেন্টিফাই করি, করা হচ্ছে, কিছু হচ্ছে, হচ্ছে দিয়ে পাওয়া যাচ্ছে, ওরকম করেই লাইফ আসলো পৃথিবীতে। তো ওটা আমরা যদি স্টপ করে দিই, তাহলে প্রথমত আমরা তো ডিসরেসপেক্ট করছি নিজের আর্থের হিস্ট্রিটাকে। আমরা যদি কিছু করা ছেড়ে দিই, আমরা কেন ছেড়ে দিই? আমরা কিছু জানি না, পারবো না, সব ছেড়ে দিলাম। অজ্ঞানতা, আমরা করছি না কিছু। করাটা মানে কি? করা মানে ইন্ট্রোস্পেকশন করা, প্র্যাকটিস করা, মানা, এই জিনিসটা অ্যাকসেপ্ট করা যে হ্যাঁ, আমার একজন ওরকম গুরুর দরকার জীবনে এগোনোর জন্য, ওটাই লাইফটাকে অর্ডার করবে। রিলে রেস কি রকম হয়? একটা মানে রেসে যখন হয়, একজন পুরো দৌড়াতে পারবে না কোনোদিন। আমি কয়েকদিন আগে একটা খুব ভালো ডকুমেন্টারি দেখছিলাম ফর্মুলা 1 রেসিং এর জন্য, এত হাইটেক জিনিস। ফর্মুলা 1 রেসিং এ কি হয়, একা ওখানেও আপনি দেখবেন প্রত্যেকটা সেক্টরে, আমরা যদি শ্রী ঠাকুরের পার্সপেক্টিভ থেকে দেখা যায়, সবই কিন্তু একা কিন্তু মানে স্বার্থ দিয়ে কিছু হয় না, কোথাও কোনো জিনিসও হয় না, একটা টিমেও হয় না।
ইভেন একটা ফর্মুলা 1 রেসিং যেখানে একটা গাড়ি 400 কিলোমিটার/আওয়ার স্পিডেও যায়, ওখানেও কিন্তু ল্যাপের কনসেপ্ট থাকে। একজন ল্যাপ করলো, তারপরে আরেকজনকে টেক ওভার করে নিতে হবে, করতে হবে। এবং আমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমি নিজে পারবো না, আমাকে নিয়ে চলতে হবে সকল। ওই জিনিসটার অ্যাকসেপ্টেন্স করাটা এবং পাওয়া। পে কি হবে? পে বসে গেলাম না, পে আরো করা। এটা কন্টিনিউয়াস প্রসেস। তো দুর্বলতা তখন হবে যখন আমরা করব না। আমরা ইনফানাইট ভেবে নিজের অ্যাজাম্পশনটাকে ইনফানাইট ওয়েতে ছেড়ে দেবো। ইনফানাইট মানে কি? যেটা গুণে শেষ করা যেতে পারে না। ওই লেভেলে মানুষের চলে যাচ্ছে থিংকিংটা যে আমি করব না, না করেই যেন হয়ে যায়। চুরি করা, প্র্যাকটিস না করা, শর্টকাট করা, জীবনের প্রত্যেকের পার্সপেক্টিভ থেকে শর্টকাট পাওয়া। তো ওটাই দুর্বলতা, আর ওখান থেকেই দূষণ হয়। তাই এজন্য ঠাকুরের সত্যানুসরণ ইজ এ ইউনিভার্সাল টুল, দ্য পারসুট অফ ট্রুথ বলা হয় ওটাকে। কেননা ওটা ট্রুথ। জল যদি কাপড়ে দিয়ে যায়, জল ভিজে যাবে। যেরকম ট্রুথ, ওটা আমরা সরিয়ে দিতে পারবো না। এই লাইট অন্ধকারকে সরায়, যেরকম ট্রুথ, ফ্যাক্ট, ওরকমই সর্বপ্রথম আমাদেরকে নিজের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ওটা ট্রুথ। ওটা যদি আমরা দুর্বলতাকে যুদ্ধ না করি, তাহলে দূষণ হবে, নিজেদের মধ্যে দূষণ স্টার্ট হবে। আমরা করব না, দূষণ স্টার্ট হয়ে গেল, পার করে যাবো। আমি কিছু অ্যাকসেপ্ট না করা, অন্যদের কথা না ভাবা, প্রত্যেকটা পার্সপেক্টিভে আমরা লাইফে দেখতে পারি। এয়ার পলিউশনেরই যদি আমি খুব খুব বেসিক লেভেলে এক্সাম্পলে দিয়ে দিই, প্রত্যেকের গাড়ি চাই, আমার 4টে গাড়ি চাই, আমি কেন করব না? আমি থার কিনবো, 5টা গাড়ি কিনে নিলাম, 150 কোটি পপুলেশন ভারতবর্ষের, গাড়ি হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, পলিউশন হবে। কিন্তু ওখানে যদি এটা ভাবতো যে না, আমি এক এক করে স্টার্ট করতে হবে, প্রত্যেককে ছোট 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 স্টেপ নিয়ে একটা এক ব্যাপার, ওই জিনিসটা রিয়েলাইজ না করাটাই তো দূষণ আর দুর্বলতা। তো আমার মনে হয় ঠিকই দাদা, ওটা কতটা ঠিক বা কতটা ভুলের তো আমার কাছে কোয়ান্টিটেটিভ ভ্যালু নেই, আমি বলবো ওটা সবকিছু, এটাই বলবো আমি। ওই কথাটা। তো এই আর কি দাদা, এই মানে আপনার প্রশ্নটা জানি না কতটা আমি পারলাম উত্তর দিতে, তবে এটাই বলবো। দাদা মিউটে রয়েছেন আপনি, আপনার মিউট। মানে খুব চমৎকারভাবে বিশ্লেষণ আহ, শুনছিলাম। শ্রী শ্রী ঠাকুরের বিষয়ে খুব অপূর্বভাবে উম, ধারণা দিচ্ছিলেন, এবং অডিয়েন্স যারা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন মানে আহ, পূজনীয় দাদার কথার মধ্যে দিয়ে দূষণ আসলে আমরা মানে কিভাবে ছড়াই এবং কিভাবে রোধ করতে পারি। আহ, শ্রী শ্রী ঠাকুর যেভাবে বলেছেন যে যেটা করে যা পেতে হয় সেটা না করে সেজন্য দুঃখিত হইও না, তাই আমাদের যদি পেতে হয় অবশ্যই সেটা করতে হবে। আহ শ্রদ্ধেয় দাদার কাছে আমি আরেকটু যাব, রীতিমতো আমি বিরক্তই করছি নিশ্চয়ই। আহ, না দাদা। একটা বিষয় জানার ছিল সেই দুর্বলতার বিষয়ে। আহ, আমরা দেখি যে শ্রী শ্রী ঠাকুর সেখানে একটা শব্দ ব্যবহার করেছেন। আমরা জানি শ্রী শ্রী ঠাকুরের প্রতিটি উম, এ, লিখা বা বলাটা খুব মিনিংসফুল এবং তাৎপর্য সমূহ দিয়ে বলেছেন। সাহসী হও এবং অকপট হও। আমরা যে সাহসী, শ্রী শ্রী ঠাকুর যে বলছেন যে সাহসী হওয়ার জন্য দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে, সাহসী হতে বলেছেন এবং অকপট হতে বলেছেন। সেই পরের লাইনে তার একটা সংযুক্ত করে দিয়েছেন, অকপট হতে বলেছেন। সাহসীটা আমরা দেখি বিভিন্ন সময় তথাকথিত ভাবে সাহসটা বুঝি যে আমি দুর্বল, কেউ আমাকে মারতে আসছে, আমি লাঠি ছুটা নিয়ে তাকে মারলাম বা তাকে রোধ করতে গেলাম, সেই আহ, সাহসিকতাটা আমরা সব সময় দেখি। কিন্তু শ্রী শ্রী ঠাকুর কোন সাহসিকতার কথা বলেছেন এবং পাশাপাশি আবার অকপটের কথা তিনি যুক্ত করে দিয়েছেন, সেটা যদি একটু ব্যাখ্যাটা একটু দিতেন দাদা, আমার ব্যক্তিগতভাবে খুব উপকৃত হতাম। জয় গুরু দাদা, প্রণাম। হ্যাঁ দাদা, হ্যাঁ। এ তো খুবই মানে গভীর, জটিল এবং খুব ইন্টারেস্টিং। আমি যতটা পারবো বলবো। আহ, যেই মুহূর্তে আপনি আমাকে এই জিনিসটা বললেন, আমার কানে এই শব্দটা গেল, সাহস, অকপট। এটা শ্রী ঠাকুরের পার্সপেক্টিভ থেকে যদি দেখা যায়, প্রথমত দেখতে হবে মানেটা কি, সাহস মানে কি। এবার এখানে পার্সপেক্টিভের খুব ইম্পর্টেন্স, মানে কোনটা ঠিক বা কোনটা ভুল ওটা বোঝার ক্ষমতাটা। ঠিক আছে? এখন আমি যদি বলি যে সাহসী মানে রাত্রির বেলায় ট্রেন লাইনে গিয়ে দাঁড়িয়ে যাওয়া, আমি ট্রেন থেকে ভয় পাই না, আমার কোনো ভয় নেই, ওটা সাহসী, ওটা ওটা বোকামি। তো ইংরেজিতে বলেন দের ইজ আ ফাইন লাইন অফ ডিফারেন্স, একটা বোঝার মধ্যে একটা চেতনা আবার চলে আসছে যে
ঠিক ভুল কোনটা ওটা জাজ করার একটা মাইন্ডসেট হতে হবে, আর ওটা আসবে ঠিকই পুরুষোত্তমের লাইফস্টাইলটাই দেখতে গেলে। তো সাহসী হও তার মানে কি, কিসের জন্য সাহসী হও? দুর্বলতার প্রতি, কিছু যদি ভুল হয় ওটার প্রতি দাঁড়ানো। যেমন ঠাকুর বলেছেন, অতি আহ, অতি ছোট হয়েও না ছাগলের অতি বার বেরো না, ঝড়ে উড়ে যাবে। তো সাহসী হও, কিন্তু এরকম কিছু তুমি বোকামি করো না যে তুমি একদম বুঝতেই পারলে না কিসের জন্য সাহসটা আমি হলাম। যদি কোথাও অন্যায় হচ্ছে, এবার অন্যায় হচ্ছে ওটা বুঝবো কি করে? ওটাও তো, এটা এই জন্য এটার একটা উত্তর নেই, এটা একটা চেন, একটা চেনের মতো, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটার সাথে লিঙ্ক। সাহসী হতে হবে ভুল জিনিসের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। এবার ভুলটা কি, কোনটা ভুল কোনটা ঠিক, ওটাও তো বুঝতে হবে আমাদেরকে। তো ওটা বোঝার জন্য আমাদেরকে লাইফস্টাইল ইনস্ট্যান্সেস দেখতে হবে, কোথায় ভুল হচ্ছে। চুরি হচ্ছে, ঠিক আছে, চুরি হচ্ছে কোথাও, খুব ফ্রড হচ্ছে কোথাও। এবার আমি ওখানে দেখলাম যে ফ্রড করছে ও একজন এমন পার্সোনালিটি যে আমি ওখানে গিয়ে যদি ওকে বলি যে হ্যাঁ এই তুমি ভুল করছো, আমি খুব সাহসী হয়ে তোমার কাছে দাঁড়ালাম, ওই গুলি করে মেরে দিই। তো ওই জিনিসটা বোঝা যে কোথায় কি বলতে হবে, স্থান কাল পাত্রর জ্ঞানটা চলে আসে এখানে, খুবই মহত্বপূর্ণ। কি করে আমি সাহসী হব, কোথায় সাহসী হতে হবে, আর আমার সাহসী হওয়াটা কি সত্যি কিছু ভালো হচ্ছে অন্যদের জন্য বা মানুষের জন্য, সত্যি কিছু ভালো হচ্ছে, না আমি সাহসী দেখাতে গেলাম নিজেকে আর নিজেই আমাকে মেরে ফেললো, কি আমি বোকা হয়ে গেলাম ওই জায়গাটা, ওটা। আর এবং আরেকটা জায়গায় যে সাহসী হয়ে আমি হয়তো কিছু লাভ পেলাম, এবার শুধু নিজের লাভের জন্যই আমি সাহসী দেখাচ্ছি এবং অন্যদের লাভের জন্য আমি সাইড হয়ে যাচ্ছি। কপটতা ওটা ওখানে যেন না হয়। সাহসী হও, কেন সাহসী হবে? আমি কয়েকদিন আগে একটা জায়গায় গেছিলাম অ্যাজ এ ভিজিটিং ফ্যাকাল্টি, যেখানে আমাকে পড়াতে বলেছিল ক্রিয়েটিভিটি এন্ড ইনোভেশন। ক্রিয়েটিভিটি মানে কি করে চিন্তা ভাবনা করে ডিজাইন তৈরি করা যায়। তো ওখানে আমি দেখলাম যে কোর্স তো একটা রয়েছে, কিন্তু কেন ওই জিনিসটা কেউ কোথাও থেকে জিজ্ঞেস করে না, জানে না। তো সাহসী হতে হবে, কেন হতে হবে ওই জিনিসটাকে আমাদেরকে আইডেন্টিফাই করা প্রত্যেকটা ক্ষেত্রে। তো আমি দেখলাম ওখানে পড়াতে পড়াতে আমি নিজেই আইডেন্টিফাই করলাম, যদি আমরা নিজের জীবনে প্রত্যেকটা জিনিসে কেন যাই এবং একটা লিমিটে গিয়ে আমরা যদি ওটাকে ভাবি যে হ্যাঁ এটা এটা আমাদেরকে মানতে হবে, ওই জিনিসটা যদি অ্যাকসেপ্ট না করি, তো তাছাড়া কোনো উপায় নেই। তো সাহসী হতে হবে আমাদেরকে। ভুল যেখানে যদি কিছু হচ্ছে, যেটা অন্যায়, যেটা শ্রী ঠাকুরের ইন্টারেস্টের বিরুদ্ধে যদি কিছু হয়, ওখানে ডেফিনেটলি আমাদেরকে সাহস হয়ে দাঁড়াতে হবে। আমি বাবার লেখা একটা কবিতা পড়ছিলাম কয়েকদিন আগে, এটা আহ মনে হয় অনেকদিন আগে উনি পোস্ট করেছিলেন ফেসবুকে, 2014-তে, অনেক লম্বা কবিতা ছিল। ওর মধ্যে উনি লিখেছিলেন যে আমাদের যে আল্টিমেট গোল যেটা হয় ওটা হবে এটাই যে ওনার পার্সপেক্টিভ থেকে ইষ্টতত্ত্ব এবং নীতি অগ্ন থাকে অসাধারণ জন, তাই বারবার দয়াল ঠাকুর যাজনের কথা কন। এই একটা একটা লাইনটা আছে। তো এই কবিতাটা অনেক লম্বা, আমি এখন যদি পড়তে যাই অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু ওর মধ্যে একটা লাইন ছিল যেটার উনি এটাই মানে মানে ওটাই বলতে চাচ্ছেন যে আমরা যেটাই করি ওটা যেন শ্রী ঠাকুরের ইন্টারেস্টেড পার্সপেক্টিভে, ওনার ইচ্ছাটাই যেন আমাদের ইচ্ছা হয়, এবং ওনার ইচ্ছাটাতে যদি কিছু ভুল হয়, ওনার ইচ্ছাটা অ্যাচিভ করার সময় জার্নিটাতে যদি কেউ কিছু ভুল করে বা কিছু ভুল হয়, তখন আমাদেরকে সাহস হয়ে দাঁড়াতে হবে। ওটাতে যেন কোনো ব্লক না হয়, ওটাতে যেন কোনো হিন্ড্রেন্স না হয়, ওনার ইচ্ছাটাকেই সুপ্রিম মেনে যাজন করতে হবে। এবং ওই জার্নিতে যদি কিছু প্রবলেম আসে তাহলে আমাদেরকে ডেফিনেটলি সাহস হয়ে দাঁড়াতে হবে। এবং কপটতা যদি মানে সেলফিশনেস যদি আমরা করতে যাই, তাহলে নিজের ইচ্ছাটাকে যদি আমরা প্রায়োরিটি করে দিই ওনার ইচ্ছা থেকে, আর তখন যদি আমরা সাহস হয় নিজের ইচ্ছাটাকে প্রায়োরিটি দিয়ে যদি এগিয়ে চলি, তাহলে দূষণ তো হলেই নিজের চিন্তা ভাবনাতে, এবং একটা সেলফিশনেসও হলো। তো আমার মনে হয় ওই ডিফারেন্সটা বোঝা খুব ইম্পর্টেন্ট। আর ওটা নিয়ে চলা এবং ওটাকে মনে করে ধরা, এটাই মানে এতটাই আমি উত্তর দিতে পারবো এটা নিয়ে ইমিডিয়েটলি। জানি না কতটা ঠিক বলতে পারলাম, তবে এটাই মাথায় আসলো আমার। অসংখ্য কৃতজ্ঞতা এবং প্রণতি জ্ঞাপন করছি আবারও দাদার শ্রীচরণে। এত ব্যস্ততার মধ্যে দিয়েও তিনি আমাদেরকে সময় দিয়েছেন। আজকে আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের অনেকটা একদম শেষ পর্যায়ে চলে আসছি। তাই
দাদাকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। এত ব্যস্ততম সময়ের মধ্যে দিয়ে আমাদের সাথে এসে এই মূল্যবান কথাটুকু আমাদেরকে শোনার জন্য, এবং দাদার কাছে একটি বিনীত অনুরোধ রাখবো, যদি যদি কখনো আমাদের পেজে যদি আবারও আমরা আবারও পাবো, এবং আপনারা সবাই হয়তো শুনতে পারবেন দাদার শ্রীমুখ থেকে আহ, মূল্যবান কথাগুলো আমরা শুনতে পাবো, এই আশাটুকু রাখছি। এবং আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা দেখতে দেখতে। তাই যারা আছেন, আগামী পর্ব আমরা আবারও ঠিক আপনাদের সামনে উপস্থিত হব। তাই আপনাদের প্রতি প্রত্যেককে আবারও বিনীত অনুরোধ করছি, আজকের যে আলোচনাটুকু, ইষ্ট আলোচনাটুকু যেন আপনারা আপনাদের শেয়ারের মধ্যে দিয়ে আরো আরো মানুষকে ছড়িয়ে দিন, এবং প্রত্যেকে যেন আজকের এই আলোচ্য বিষয় যে দূষণ, সে সম্বন্ধে যেন জানতে পারে। আহ, এই অনুরোধটুকু রাখছি, এবং আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। আমি পূজনীয় দাদাকে বিনীত অনুরোধ করছি যদি একটু ধ্বনি দিয়ে, শ্রী শ্রী ঠাকুরের ধ্বনি দিয়ে আমাদের এই সেশনটিকে শেষ করার জন্য। এবং আমি সকাল দর সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা নিতান্তই আমার ব্যক্তিগত, তাই ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি সবার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু সকলকে। জয় গুরু দাদা। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য বিত্রিন, বন্দে বন্দে মাতৃপ্রধান, বন্দে অহং কৃষ্ণদেবতন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। বন্দে পুরুষোত্তমম, জয়। বন্দে বন্দে পুরুষোত্তমম। পুরুষ। জয়।